তো নেটওয়ার্ক নিয়ে আসলে মানে প্ল্যান ছিল না, বা আপনাদেরকে আর কি এই যখন আর কি কোর্সের যখন ইয়াগুলো করা হয়েছে, রুটিনটা করা হয়েছে বা সিলেবাসটা আমরা তৈরি করছিলাম, এই জিনিসটা রাখা হয়েছিল না। কারণ আসলে মানে নেটওয়ার্ক ফরেনসিক্সটা আসলে একটু বড়, মানে এটার জন্য এই যে হাফ টাইম আর কি পসিবল না। তো এই আর কি যখন করছিলাম তখন ভাবছিলাম যে জাস্ট উইন্ডোজ ফরেনসিক্স আর মেমোরি ফরেনসিক্সটাই দেখাবো। তো পরে যেহেতু দেখলাম যে মেমোরি ফরেনসিক্স মোটামুটি একটু কভার হয়েছে, এখন নেটওয়ার্ক নিয়ে একটু আইডিয়া দিলে একটু বেটার হয়। কারণ নেটওয়ার্কিংটা আসলে এমন একটা জায়গা বা এমন একটা সাবজেক্ট, মানে আপনার সাইবার সিকিউরিটিতে এটা আর কি মাস্ট লাগবে, এটা একদম ভালো বেসিক নলেজ থাকা লাগবে, নাহলে আর কি সারভাইভ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ নেটওয়ার্কিং আসলে সব জায়গায় লাগে, আপনি রেড টিমিং করেন বা ব্লু টিমিং করেন, সব জায়গায় আর কি এই জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো হয়তো সব কিছু আজকে কভারও হবে না, মানে আমি চেষ্টা করব সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিসগুলা বা যে ইম্পর্ট্যান্ট নেটওয়ার্কিংয়ে যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে একটু ধারণা দেওয়ার। আপনারা হয়তো অনেকে জানেন, নেটওয়ার্কিং হয়তো অনেকে পড়ছেন, আপনারা আমার থেকে হয়তো অনেকে ভালো পারবেন। তো আপনারাও হেল্প করেন যদি কোনো প্রবলেম হয়। আচ্ছা, তো শুরু করার আগে আমরা ফার্স্টে শুরু করব ওএসআই মডেল দিয়ে, ঠিক আছে? তো ফার্স্টে কেউ বলতে পারবেন ওএসআই মডেলটা কয়টা লেয়ার আছে বা ওএসআই মডেলটা কি, কারোর আইডিয়া আছে? 7টা লেয়ার আছে প্রবাবলি হয়েছে। হ্যাঁ, ট্রান্সপোর্টেশন লেয়ার, তারপর হ্যাঁ, হ্যাঁ, ফিজিক্যাল। একটু বলেন তো কি কি আছে, মানে বলতে থাকেন, দেখি কয়টা মনে আছে। আমার নিজেরও মনে থাকে না আর কি। অ্যাপ্লিকেশন একটা আছে, একটা হ্যাঁ। ফিজিক্যাল আছে, হুম। ট্রান্সপোর্টেশন আছে, হুম। আর কি কি। আর কেউ কোনো এই তিনটা বাদে আর কেউ কিছু মনে আছে? আচ্ছা, যাই হোক, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিই তাইলে পুরোটাই দেখা যাবে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়? হ্যালো? জি ভাই, দেখা যায়। জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, তাহলে ওএসআই মডেল অনেকেই তো কয়েকটা লেয়ার বললেন, তিনটা বেশি যেটা বললেন, ট্রান্সপোর্ট লেয়ার, ফিজিক্যাল লেয়ার, আর হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। মাঝখানে কিছু কিছু লেয়ার বাদ চলে গেছে আর কি। তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট লেয়ার আছে নেটওয়ার্ক লেয়ার, তারপরে হচ্ছে আমাদের ডাটা লিঙ্ক লেয়ার। তো যদি বলি ফার্স্টে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে যদি শুরু করি, অ্যাপ্লিকেশন লেয়ার কাজ মেইনলি কি হয়, অ্যাপ্লিকেশন লেয়ার আমাদেরকে একটা ইউজার ইন্টারফেস দেয় মেইনলি, যে যার থ্রুতে আমরা নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করতে পারবো। লাইক আমাদের ক্রোম ব্রাউজার, বা মেইল করার সময় আমরা যে ইনবক্সে মেইল লিখি, ঠিক আছে, এই টিসি এরকম অনেক কিছুই আছে। তো এগুলো পড়ে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে, ঠিক আছে? তারপর হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারে কি হয়, প্রেজেন্টেশন লেয়ারে আমরা যে ডাটাটা পাঠাবো বা আমরা যে ডাটার জন্য রিকোয়েস্ট করতেছি বা রেসপন্স করতেছি, ওই ডাটাগুলো যখন আমার প্যাকেট আকারে যাবে, তো আমি তো র ডাটা দিচ্ছি, তো ওই ডাটাগুলোকে সিনক্রোনাইজ করা বা এনক্রিপ্টেড করে হচ্ছে আমার প্রেজেন্টেশন লেয়ার। তারপর হচ্ছে সেশন লেয়ারের কাজ কি হয়, সেশন লেয়ার হচ্ছে আমার একটা কানেকশন এস্টাবলিশ করে, ঠিক আছে, যে দুইটা সেন্ডার আর রিসিভারের মধ্যে একটা কানেকশন এস্টাবলিশ করে। তারপর হচ্ছে আমার ট্রান্সপোর্ট লেয়ার। হ্যাঁ, ট্রান্সপোর্ট লেয়ারটা কি করে, ট্রান্সপোর্ট লেয়ারটা যে আমার কোন প্রোটোকল হয়ে যাবে, প্রোটোকল কি, প্রোটোকল হচ্ছে সেট অফ রুলস, মানে দেখবেন যে যখন ভিআইপি পার্সন যায় তখন এটা কিন্তু প্রোটোকল নিয়ে যায়, যে আশেপাশে কয়টা গাড়ি থাকবে, সামনে কয়টা গাড়ি থাকবে, পিছনে। তো এরকম অনেক রুলস আছে। তো এরকম প্যাকেট যখন যাবে, কোন প্যাকেট কি নিয়ম মেনে যাবে, কতক্ষণ ও নেটওয়ার্কের মধ্যে থাকবে, বা যদি কেউ রেসপন্স না করে কত টাইম পরে সে বুঝে নিবে যে আমি হারাই গেছি, এরকম টাইপের জিনিসগুলা, এই টাইপের জিনিসগুলো আমার কিন্তু ট্রান্সপোর্ট লেয়ারে হয়, যে কোন প্রোটোকল মেনে ও হচ্ছে রিসিভারের কাছে যাবে, ঠিক আছে, সেন্ডার টু রিসিভার কমিউনিকেশনটা করবে। এখানে অনেকগুলো প্রোটোকল আছে, আমরা সামনে আলোচনা করব। তারপর আছে আমার নেটওয়ার্ক লেয়ার। এইখানে হচ্ছে রাউটিং এর বিষয় আছে, যে আমি সেন্ডিং, মানে যে আমি যে সেন্ড করতেছি কোন একটা ডাটা, সাপোজ আপনাদেরকে, যে আপনাদের সাথে কথা বলতেছি বা স্ক্রিন শেয়ার করতেছি, এই যে এই জিনিসগুলা ফার্স্টে কিন্তু আমার রাউটারে যাবে, রাউটারের গেটওয়ের মাধ্যমে অন্য একটা কোনো রাউটারে যাবে, সেই রাউটার থেকে আরও অনেকগুলো রাউটার ঘুরে ঘুরে কিন্তু আপনাদের কাছে এই ইনফরমেশনগুলো পাস হচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো, এই যে রাউটিং টু ডেস্টিনেশন, এটা করে নেটওয়ার্ক লেয়ার।
দেন যদি বলি ডাটা লিঙ্ক লেয়ার, ঠিক আছে, হোস্টে যে লোকাল নেটওয়ার্ক, সাপোজ আপনার রাউটার পর্যন্ত গেছে, হ্যাঁ, এখন আপনার রাউটার থেকে তো অনেকগুলো কানেকশন আছে, রাইট? এখন ওই কানেকশনের মধ্যে আপনার হোস্ট যে পিসি, সেই পিসি ও চিনবে কীভাবে? ম্যাক অ্যাড্রেসের থ্রুতে। তো এইখানে আর কি ডাটা লিঙ্ক লেয়ারের বিষয়টা আসে। দেন আমার ফিজিক্যাল লেয়ার হচ্ছে আমার মিডিয়াতে অ্যাক্সেস করা, যে আমি আপনাকে যে জিনিসটা পাঠাচ্ছি সেই জিনিসটার পুরোপুরি অ্যাক্সেস আপনি পাচ্ছেন কিনা, এটা হচ্ছে ফিজিক্যাল লেয়ারের কাজ, ঠিক আছে? এইভাবে আর কি আমার এই যে অ্যাপ্লিকেশন থেকে ফিজিক্যাল লেয়ার পর্যন্ত এই অর্ডারে আমার সেন্ডার থেকে রিসিভারের কাছে মেসেজ যায়। এবার রিসিভার যখন মেসেজটা পায়, ঠিক আছে, প্যাকেটটা পায়, ও কিন্তু আবার এই রিভার্স অর্ডারে পাইতে থাকে, যে ফার্স্টে ওর কাছে ফিজিক্যালি মেসেজটা আসে, দেন ডাটা লিঙ্ক লেয়ারের মাধ্যমে ওর ম্যাক অ্যাড্রেসের সাথে যুক্ত হয়, দেন নেটওয়ার্কের মাধ্যমে নেটওয়ার্কে প্যাকেটটা ওপেন হয়। মানে মেসেজটা কিন্তু এইভাবে আর কি করা আমার প্যাকেটিং করা, ঠিক আছে? তারপরে ট্রান্সপোর্ট লেয়ারের ইয়েটা আসে, তারপরে সেশন, তারপর প্রেজেন্টেশন, তারপরে দেন অ্যাপ্লিকেশন লেয়ারে যায়। আমি ধরেন আপনাকে কোনো একটা মেসেজ পাঠাইলাম, আপনি অ্যাপ্লিকেশন লেয়ার বা মেসেঞ্জার যদি বলি, ওটার মাধ্যমে আপনি সেই মেসেজটা দেখতে পারতেছেন লাস্টে, ঠিক আছে? তো এইভাবে এই অর্ডারে আমার সেন্ডার পাঠায়, আর রিসিভার রিসিভ করে হচ্ছে আমার এই অর্ডারে, ঠিক আছে? সরি। তো ওএসআই মডেলের প্রত্যেকটা লেয়ার নিয়ে চাইলেই আলোচনা করা যায়, অ্যান্ড বলতে গেলে সবগুলো লেয়ারেরই কিছু না কিছু বাগ বা উইকনেস আছে, যেখানে আমার হ্যাকাররা যেই উইকনেসটাকে টার্গেট করে অ্যাটাক চালায় আর কি, ঠিক আছে? প্রত্যেকটা লেয়ারেরই মোটামুটি আছে। এখন সময় স্বল্পতার কারণে আমরা যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট বা আমাদের সিটিএফে লাগতে পারে সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো, ঠিক আছে? তো ফার্স্টে আসি অ্যাপ্লিকেশন লেয়ার। ভাই আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো মনে করেন হ্যাঁ। আমরা যারা ডেভেলপার আছে, মনে করেন হুম হুম। ডেভেলপার আর অ্যাপস ডেভেলপার যারা আছে, এরা কি মেইনলি এই অ্যাপ্লিকেশন লেয়ারেই কাজটা হয়ে যায়, মানে শুধু একটা লেয়ার নিয়ে এরা কাজ করে? হ্যাঁ, আপনি তো কাজ সবসময় মানে আমাদের নিজস্ব আমরা ইউজারের যে কাজগুলো হয়, ঠিক আছে, ইউজারের সব কাজ সবসময় অ্যাপ্লিকেশন লেয়ারেই হয়। বাকি লেয়ারগুলোতে আমাদের সব অ্যালগোরিদম, ঠিক আছে, রাউটিং অ্যালগোরিদম, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বলে তো একটা পজিশন আছে, তারা সব কিছু কমপ্লিট করে রাখে, ঠিক আছে? যে আপনার রাউটার কোন অ্যালগোরিদমে কাজ করবে, ঠিক আছে? তারপরে এই যে প্রেজেন্টেশন লেয়ার, এখানে অনেক সার্টিফিকেশনের বিষয় থাকে, যে কি কি মেথডে আমার এনক্রিপ্টেড হবে মেসেজগুলা বা ডাটাগুলা, এগুলো সব আগে থেকে আমাদের, এগুলোও ডেভেলপাররাই বানায়, বাট মেসেজটা বা আমার যে ওয়েবসাইটটা বানানোর পরে যখন এই প্রসেসের থ্রুতে যায়, তখন অটোমেটিক এই কাজগুলো ওরা করে নেয়, ঠিক আছে? মানে এগুলো কেউ হয়তো বানায় রাখছে, এই যে দেখেন এনক্রিপশন বানাইতে তো একটা অ্যালগোরিদম অবশ্যই লাগছে, তাই না? এই অ্যালগোরিদম তো আমরাই বানাই, বা যারা আর কি বানায় কোডাররাই তো বানায়, তাই না? কোডাররা বানায় রাখছে, সেইগুলোই ইউজ করা হচ্ছে। তারপরে এই যে আপনার কি বলে, এই যে ডাটা লিঙ্ক লেয়ার বা নেটওয়ার্ক লেয়ারের কথা বলি, যে রাউটিংয়ের সময় আমার অনেকগুলা আমরা অ্যালগোরিদম ইউজ করি না, আরআইপি, ইআইজিআরপি, এই ধরনের অনেকগুলা অ্যালগোরিদম কিন্তু আমরা ইউজ করি। এইগুলো কিন্তু আমার কিন্তু বিভিন্ন অ্যালগোরিদমের মাধ্যমে কিন্তু এগুলো বানানো, তাই না? তো এইগুলো কিন্তু বানাই সবসময়, কিন্তু যখন একটা ওয়েবসাইট যখন কাজ করে, ঠিক আছে, কাজটা সবসময় আমরা অ্যাপ্লিকেশন লেয়ারেই করি, ব্যাক এন্ডের কাজগুলো অটোমেটিক্যালি হয় আমার, ঠিক আছে? যেভাবে অ্যালগোরিদমগুলো সেট করা থাকে ওইভাবে আমার কাজগুলো হইতেছে আর কি। বুঝছি একটু, বা কোনো কনফিউশন? জি ভাই, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আসি অ্যাপ্লিকেশন লেয়ার, ঠিক আছে? এইখানে আমার দুইটা টার্ম আছে, ক্লায়েন্ট সার্ভারের কমিউনিকেশন, ঠিক আছে? আচ্ছা, আমি আপনি যে বসে আছি, আমরা যে সার্ভিসগুলো নিতেছি, এই যে আপনাদের সাথে আমি কমিউনিকেশন করতে পারতেছি, তারপরে ফাইল শেয়ার করতে পারতেছি, এইগুলো কিন্তু আমাদের ক্লায়েন্ট সাইডের কাজ, ঠিক আছে? আর মাঝখানে কিন্তু একজন বসে আছে, সার্ভার বলে একটা জিনিস, যে অল টাইম এই জিনিসটাকে এই ফরওয়ার্ডিং করতেছে, বা যার থেকে আমি কিন্তু এই জিনিসগুলো নিচ্ছি বা আপনাদেরকে পাঠাইতেছি, হ্যাঁ? তো সার্ভার জিনিসটা কিন্তু আমার অল টাইম অন থাকা লাগে, ঠিক আছে? সার্ভার কিন্তু কখনোই অফ থাকে না, 24 ঘন্টা সার্ভার কিন্তু খোলা থাকে। যদি সার্ভার কোনো সময় অফ হয়ে যায়, আপনি কিন্তু আর সার্ভিস পাবেন না, ঠিক আছে? আর সার্ভারে কিন্তু সবসময় একটা ফিক্সড আইপি অ্যাড্রেস থাকে। সাপোজ ধরেন কোনো একটা ওয়েবসাইটের একটা বা কোনো একটা সাইটের বা প্ল্যাটফর্মে একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস দেওয়া আছে, হ্যাঁ? এটা তো ডিএনএস করে, যে ডিএনএস ডোমেইন দিয়ে দেয় একটা আইপি অ্যাড্রেস ম্যাপ করে, ঠিক আছে? এখন ওই আইপি অ্যাড্রেসে সাপোজ আপনি কালকে ঢুকতে গেলেন, দেখলেন যে আপনাকে অ্যাক্সেস দিচ্ছে না, বা বলতেছে
এই টাইপের কোনো ওয়েবসাইট নাই। তো তার মানে কি, হয়তো আইপি অ্যাড্রেস চেঞ্জ করে ফেলছে। তো আইপি অ্যাড্রেস যদি আমার চেঞ্জ হয়ে যায়, আমি তো সার্ভিস নিতে পারবো না সার্ভারের থেকে, তাই না? এই জন্য আমার সার্ভারের আইপি অ্যাড্রেস কিন্তু সবসময় পার্মানেন্ট থাকে। আর এগুলো কোথায় থাকে? সার্ভার কিন্তু সবসময় আমাদের ডাটা সেন্টারে অনেক মানে হাইলি সিকিউরড অবস্থায় রাখা হয়, কারণ একবার যদি হ্যাকারের হাতে সার্ভার চলে যায় সব কিছু শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর ক্লায়েন্ট কি, ক্লায়েন্টের সব থেকে বেস্ট উদাহরণ হচ্ছে আমরা যেই সার্ভিসগুলো ইউজ করি, যেমন অ্যাপ্লিকেশন লেয়ারের এইচটিটিপি, আইসিএমপি, তারপরে এফটিপি, তারপরে এসএমটিপি, ঠিক আছে? এইগুলোর থ্রুতে আমরা বিভিন্ন সার্ভিস দিতেছি বা নিতেছি, এই টাইপের জিনিসগুলো কিন্তু আমার এখানে হয়, ঠিক আছে? যেটা সার্ভারের সাথে সবসময় কমিউনিকেট করে। এগুলোর আইপি অ্যাড্রেসও চেঞ্জ হইতে পারে, মানে আমাদের আইপি অ্যাড্রেস তো সবসময় ফিক্স না, আমরা তো আজকে এই পিসি, কালকে ওই পিসি, কালকে ওই রাউটার থেকে কমিউনিকেট করতেই পারি, ঠিক আছে? ডাইনামিক্যালি কিন্তু আমাদের আইপি অ্যাড্রেসগুলো চেঞ্জ হয়। এখন কিন্তু আর স্ট্যাটিক আইপি অ্যাড্রেস তেমন একটা ইউজ করা হয় না। আমাদের কিন্তু ডিএইচসিপি সার্ভার বলে একটা জিনিস আছে, যেটা সবসময় আমাদেরকে ডাইনামিক্যালি আইপি অ্যাড্রেস সাপ্লাই করে, তাই না? তো এই জিনিসটা হয় আর কি। আচ্ছা, তারপরে আছে আমাদের এইচটিটিপি। এখন একটু এইচটিটিপি নিয়ে আলোচনা করি। যে এইচটিটিপিকে হাইপার, এইচটিটিপির ফুল ফর্ম কে বলতে পারবেন? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, তাই না? লেখাই আছে, এই জন্য জিজ্ঞেস করলাম না। তো যাই হোক, এখন এইচটিটিপি কি হয় আমরা তো জানি। আমাদের এইচটিএমএল এ কিন্তু আমাদের মেইনলি বেসিক কোডটা, যেটা আমাদের ওয়েবসাইটের, এটা কিন্তু আমরা এইচটিটিপি দিয়ে করি, ঠিক আছে? তো সেখান থেকে আসছে, এটা একটা প্রোটোকল। এই যে আমাদের এইচটিটিপির যে কোডটা বা সাইটগুলা, এইগুলো যে প্রোটোকলের মাধ্যমে যায়, সেটাই হচ্ছে আমাদের এইচটিটিপি প্রোটোকল। এখন এইচটিটিপি প্রোটোকল, ঠিক আছে, দেখলাম। এখন এইচটিটিপি প্রোটোকলের মধ্যেও কিন্তু অনেক কাহিনী আছে, যে কিভাবে আমি আপনাদেরকে মেসেজ পাঠাইতেছি, এটা কই যাচ্ছে মেসেজটা ফার্স্টে, তারপরে কই যাচ্ছে। সাপোজ ধরেন আমি আপনাকে একটা মেসেজ পাঠাইতে চাই, ঠিক আছে? বা আমি কোনো কিছু একটা স্টোর করতে চাচ্ছি। তো ফার্স্টে এটা কি করবে? এটা ফার্স্টে সার্ভারের কাছে যাবে, ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে যাবে। সার্ভার সাইডে যায় সার্ভারে ওইটা স্টোর করবে, বা সার্ভার থেকে হয়তো কোনো ইনফরমেশান নেবে, ঠিক আছে? যে সাপোজ ধরেন আমি একটা বললাম যে যদি এই জিনিসটা এরকম হয়, তাহলে অমুকের কাছে এই ডাটাটা যাবে। তো সার্ভারে কি আছে? সার্ভারে হয়তো ডাটাটা আগে সেভ করা আছে আগে থেকে। তো ডাটা আগে সার্ভারের কাছে যাবে, যেয়ে ওই ডাটাটা নিবে, নিয়ে কম্পেয়ার করবে। যদি সেম হয়, তাহলে এবার ও আপনার পিসির সাথে কমিউনিকেট করবে, করে এই ডাটাটাকে ওই আপনার পিসিতে ফরওয়ার্ড করে দিবে। তো এইখানে আর কি সার্ভার, ক্লায়েন্ট সার্ভারের যে কমিউনিকেশন, সেটার কথা বলা হয়েছে, ঠিক আছে? এখন এইচটিটিপি যদি আরেকটু ডিটেলসে বলি, এইচটিটিপির কিন্তু কিছু আমার কুকি, আচ্ছা ফার্স্টে যদি কুকির কথা বলি, ঠিক আছে? কুকির নাম শুনছেন আপনারা? কুকিজ বা সেশন কুকিজ, এরকম কিছু শুনছেন আগে কখনো? শোনার কথা, বা ওয়েবসাইট চালালেই বোঝার কথা এই জিনিস। জি ভাই। আচ্ছা, কোথায় শুনছেন একটু বলেন তো? বা এটা হলো লোকাল স্টোরেজে, সেশন স্টোরেজে কুকিগুলো সেভ হয়ে থাকে এরকম কিছু একটা, আবার নির্দিষ্ট টাইম পর চলে, আবার হয়ে যায়, সরে যায় বা চলে যায় বা এক্সপায়ার হয়ে যায় এরকম কিছু। হ্যাঁ, কিছুটা ঠিক আছে। তো কুকিজ দেখবেন যে যখন আমরা কোনো ওয়েবসাইটে ঢুকি, আমাদেরকে কুকিজ করতে বলে। তো যখন দেখেন, আমি একটা কথা বলি যে ওয়েবসাইট বা ইয়াগুলো কখনোই আমরা যে অনেক মানে আমরা ফ্রিকোয়েন্টলি আমরা তো প্যাকেট পাস করতে থাকি, ঠিক আছে? মানে আমরা তো ওয়েবসাইটের সাথে ফ্রিকোয়েন্টলি অল টাইম কমিউনিকেট করতে থাকি। তো একটা একটা ইসে থেকে, মানে একটা প্যাকেট যাওয়ার পরে নেক্সট প্যাকেটটা যখন যাচ্ছে, ও কিন্তু বুঝতে পারে না যে আগের প্যাকেট কোন কাজটা করে গেছে। মানে ও কিন্তু কোনো সময় রিভার্সলি করতে পারে, লোকেট করতে পারে না, ঠিক আছে? তো এই যে তাহলে ধরেন সাপোজ আমি আজকে পাসওয়ার্ড চেঞ্জ করছি, ঠিক আছে, আমার ওয়েবসাইটে। এখন আমি ওয়েবসাইটের পাসওয়ার্ড চেঞ্জ করছি, আমি আবার লগ ইন করতে যাচ্ছি। তো ওটা তো একটা প্যাকেট আকারে গেছে, সার্ভারের কাছে গেছে, সার্ভারে যে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। আমি যখন নেক্সট পাঠাবো, তখন ও কীভাবে বুঝবে যে এই জিনিসটা আমি পাঠাচ্ছি বা অন্য কেউ পাঠাচ্ছে না? ওর কাছে সব প্যাকেটই সেম, ওর কাছে কোনো প্যাকেটই আলাদা কিছু না। ওকে আমি যখন যে প্যাকেট পাঠাচ্ছি, ও শুধু সেটাই বুঝতেছে। ও আগের প্যাকেট কি এটা বুঝতেছে না, পরের প্যাকেট কি যাবে সেটাও বুঝতেছে না। তাহলে ওর ব্রেইন কোনটা হবে? মানে ওর তো তাহলে কোনো ব্রেইন নেই, তাই না? তো এই কুকিজটাকে আপনারা ব্রেইন হিসেবে ধরে রাখতে পারেন, যেটা মেমোরির মতো কাজ করতেছে। যে কি হয়, এই কুকিজ কিন্তু আমাদের ওই ডাটাবেস সার্ভারে থাকে আর কি, ঠিক আছে? তো কুকিজ কি করে, ফার্স্টে যখন আমরা একটা ওয়েবসাইটে ঢুকি, ঠিক আছে, ধরেন আমি কোনো একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলাম। তো ধরেন আমার নাম তামিম, তো আমি এটা রেজিস্ট্রেশন করলাম। আচ্ছা, এইখানে যে উদাহরণটা দেয়, আমি এটা দিয়েই বুঝাই। ইবে নামে একটা কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা পার্সন, সে অ্যামাজনে রিকোয়েস্ট করতেছে, ঠিক আছে?
এখন ফার্স্ট টাইম সে যখন রিকোয়েস্ট করতেছে এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে, তো অ্যামাজন ওর একটা আইডি ক্রিয়েট করে দেয়, ঠিক আছে, এটাকে বলে সেশন আইডি। এই সেশন আইডিটা যখন ক্রিয়েট করে দেয়, ওই পার্সনের কাছে এই জিনিসটাকে সেট কুকি হিসাবে পাঠায়, ঠিক আছে। তো ও যখন রেসপন্স করে সেট সেট কুকিটা পাঠাচ্ছে, তখন এটা একাধারে ওই যে অ্যামাজনের সার্ভারেও সেট হয়ে আছে। এই দেখেন এখানে অ্যামাজনের যে ডাটাবেজ আছে এইখানে আমার সেট হয়ে আছে, আর এরও লোকাল স্টোরেজে সেভ হয়ে আছে, ঠিক আছে। এখন ও যখন কমিউনিকেট করতে যাবে, ঠিক আছে, ও তো রেজিস্ট্রেশন করছে। সাপোজ ধরেন আমি রেজিস্ট্রেশন করছি, এখন অ্যামাজনে আমি 3টা কার্ট করে রাখছি, মানে কোনো একটা প্রোডাক্ট কিনবো আমি কার্টে অ্যাড করছি, ঠিক আছে। এখন আমি ধরেন ফোর্থ কোনো একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি, বা ওই 3টা কার্ট থেকে একটা জিনিস আমি আম, কেনার জন্য আমি আর কি টাকা এগুলো আর কি দিচ্ছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে ও তো বুঝবে কিভাবে যে এটা আমি করছি, ঠিক আছে। তো ও তখন দেখবে যে আমার লোকাল স্টোরে যে কুকিটা আছে, এই 1678, আর ওই ডাটাবেজের কুকিটার সাথে মেলে কিনা। যদি মেলে, তখন ও বলবে যে না, হ্যাঁ তোমার কাছে 3টা কার্ড ছিল, 3টা প্রোডাক্ট কার্ড করা ছিল, তুমি এখন ওইখান থেকে কাজ করতে পারো বা সামথিং, ঠিক আছে। ইনফরমেশনগুলো তখন আমার ইনফরমেশনগুলো ওইখানে শো করবে। নাহলে কিন্তু যদি এই জিনিসটা না থাকতো, তখন কিন্তু আমরা এই কাজটা করতে পারতাম না। তো এই জিনিসটা কেন এত ইম্পর্ট্যান্ট সিকিউরিটি পারপাসে যদি দেখি, যে এই কুকি ধরেন সাপোজ আমি ফেসবুকে রেজিস্ট্রেশন করছি বা লিঙ্কডইন কোথাও রেজিস্ট্রেশন করছি, করার পরে এখন ওরা তো আমার একটা সেশন আইডি দিছে, তাই না? সেশন আইডি দিছে, ওটা কুকি হিসেবে স্টোর করা আছে আমার। তো সেশন আইডি দেওয়ার পরে ধরেন 167 আইডি, এখন আপনি কি করলেন, আপনি ধরেন হ্যাকার, এখন আপনি আমাকে একটা ফিশিং মেইল পাঠাইলেন। আরও অনেক ওয়ে আছে, এক্সএসএস আছে, ক্রস সাইট স্ক্রিপ্টিং যেটাকে বলে। তো এইগুলোর মাধ্যমে কি হয়, ধরেন ফিশিংয়ের উদাহরণটা আগে দিই। ফিশিংয়ের মাধ্যমে ধরেন আপনি আমাকে একটা ফিশিং মেইল পাঠাইলেন, একটা লিঙ্ক পাঠাইলেন, ঠিক আছে। কারণ ওই লিঙ্কে আপনি এমন কিছু একটা অ্যাড করে দিয়েছেন যে আমি যখন ওই লিঙ্কে ক্লিক করব, লাইভ সেশন থাকে, ঠিক আছে। ধরেন আমার ফেসবুক বা লিঙ্কডইন এখন লগ ইন অবস্থায় আছে, ঠিক আছে। লগ ইন অবস্থায় আছে মানে আমার লোকাল স্টোরেজে এই কুকিটা লাইভ হয়ে আছে। এখন যদি যে আমাকে এই লিঙ্কটা পাঠাইছে, এখন ওই লিঙ্কে এমন কিছু থাকতে পারে যে লিঙ্কে ক্লিক করার মাধ্যমে ও কিন্তু আমার ওই চুরি করে নিয়ে যেতে পারে সেশন আইডিটা, ঠিক আছে। এটাকে বলে সেশন হাইজ্যাকিং। তো এই সেশন হাইজ্যাকিংয়ের মাধ্যমে যখন হ্যাকার আমার এই সেশন আইডিটা নিয়ে গেল, ওর কিন্তু আমার আর ইউজার নেমও জানার দরকার নেই, ওর আর আমার পাসওয়ার্ড জানারও দরকার নেই। ও ওই সেশন আইডির মাধ্যমেই চাইলে আমার, যদি যদিও ফেসবুক লিঙ্কডইন এগুলো অনেক সিকিউর, বাট বলা যায় না, ঠিক আছে। এই সব সেশন হাইজ্যাকিং করে আপনার অথেন্টিকেশন বাইপাস করে আপনার আইডি চালাতে পারবে, ঠিক আছে। তখন কিন্তু আপনার এই ক্রেডেনশিয়ালগুলো ওর দরকার নেই, যে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো তো মানুষের থেকে কালেক্ট করা টাফ, বাট এই যে ব্যাক এন্ডে এই যে সেশন হাইজ্যাকিং করলে তো আপনি টেরও পাবেন না, তাই না? তো এইভাবে ধরেন এক্সএসএস ক্রস সাইট স্ক্রিপ্টিং যেটার কথা বলতেছি, এটাতে কি হয়, জাভা স্ক্রিপ্ট দিয়ে আমাদের যেসব ওয়েবসাইট বানানো থাকে বা ডেভেলপ করা থাকে, সাপোজ আমি ধরেন একটা কোনো ওয়েবসাইটে যদি যাই, ঠিক আছে, এইখানে এইখানে ধরেন আমি যদি কোনো জাভা স্ক্রিপ্টের কোড কি দিয়ে শুরু করি, স্ক্রিপ্ট লিখে শুরু করে না, হ্যাঁ ভাই, স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট। তারপরে এইখানে ধরেন অ্যালার্ট অ্যালার্ট 0, এটা তাই না? আচ্ছা, ধরেন এটা একটা স্ক্রিপ্ট, ঠিক আছে। এখন দেখেন এটা কিন্তু একটা ওয়েবসাইটের, মানে এটা কিন্তু ব্রাউজারের আমার ইনপুট ফিল্ড, ঠিক আছে। বা এটা ধরেন আমি এইখানে লিখছি, ধরেন কোনো একটা আপনি ওয়েবসাইটে গেলেন, সেই ওয়েবসাইটে ঢোকার পরে দেখলেন যে আপনার প্রথমে রেজিস্ট্রেশন করার সময় আপনার বায়োডাটা বা আপনার কোনো ইনফরমেশনস আছে, তার জন্য একটা ইনপুট ফিল্ড থাকবে না। তো এই ইনপুট ফিল্ডে ঢুকে যদি আপনি এরকম একটা কোনো স্ক্রিপ্ট লিখে দেন, আর ওই স্ক্রিপ্টটা যদি স্যানিটাইজড না থাকে, মানে এটা যদি আনস্যানিটাইজড থাকে, তাহলে এই স্ক্রিপ্টটা কিন্তু রান হয়ে যাবে। এটাকে কিন্তু ও কিন্তু আর যেটা ইনপুট হিসেবে ও কিন্তু ফিল্টার করতে পারবে না, ও কিন্তু এটাকে একটা স্ক্রিপ্ট হিসেবে রান করে ফেলবে। তখন ধরেন এইখানে তো আমি এখানে অ্যালার্ট 0 লিখছি, এখানে যদি সেশন হাইজ্যাকিং এর কোড দেওয়া থাকে, ও কিন্তু অটোমেটিক ওই ওয়েবসাইট থেকে সেশন সব হাইজ্যাকিং করে নিতে পারবে, ঠিক আছে। এইভাবে আর কি সেশন হাইজ্যাকিং অনেকভাবে করা যায়। এক্সএসএস এখন আমার পার্ট না, এটা ওয়েব হ্যাকিংয়ে আপনারা দেখতে পারবেন, নেক্সট ক্লাসেই হয়তো ভাই দেখাবে আপনাদেরকে।
তো এরকম অনেকভাবে সেশনটা কিন্তু নিয়ে নেওয়া যায়। তো এই ক্ষেত্রে আমার কিছু মানে ইয়ে আছে যে ওয়েবসাইটে যে মানে এইগুলো করার জন্য আমার যেই কোডের দুর্বলতাগুলো ফিক্স করা লাগে যাতে এই জিনিসগুলো না হয়, ঠিক আছে? তো এইটা গেল। আচ্ছা, তারপরে আসি আমার স্ট্যাটাস কোড। স্ট্যাটাস কোডও অনেক ইম্পর্ট্যান্ট। এইটার মাধ্যমে দেখতে পারবেন যে ওয়েবসাইটের অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, 404 এই স্ট্যাটাস কোডগুলো তো আমরা অনেক শুনছি, তাই না? আরও অনেক ধরনের ইরোর আছে বা অনেক ধরনের সমস্যার কারণে আমরা অনেক ধরনের স্ট্যাটাস কোড দেয়। যেমন 200 স্ট্যাটাস কোড কেন দেয় জানেন? যখন হচ্ছে ওকে থাকে। হ্যাঁ, ওকে মেসেজ দেয়, রাইট। ওকে কি, ওকে হচ্ছে সার্ভার আপনাকে একটা রেসপন্স মেসেজ পাঠায় যে না, তুমি যে রিকোয়েস্টটা করছো ওইটা ওকে আছে, মানে এটা ভ্যালিড একটা রিকোয়েস্ট করছে। সাপোজ ধরো আমি গুগলে যদি কোনো রিকোয়েস্ট করি, এখন গুগলে যদি ওই জিনিসটা থাকে, ওই ইনফরমেশনটা বা ওই লিঙ্কটা, তো ওটা কিন্তু ও রেসপন্স করবে ওকে হিসেবে 200 স্ট্যাটাস কোড। আবার যদি ওর কাছে না থাকে, ও 404 রিকোয়েস্ট করতে পারে। এরকম অনেক টাইপের ইরর আছে। যেমন টু শুধু সাকসেসে আর কি কিন্তু প্রায় 100টার মতো আমার স্ট্যাটাস কোড আছে। এক একটা ধরনের সাকসেস স্ট্যাটাস কোড এক এক রকম হইতে পারে, ঠিক আছে? তারপরে 400 থেকে 499 পর্যন্ত আপনার ক্লায়েন্ট ইরর। তারপরে সার্ভার সাইডে যদি কোনো সমস্যা হয়, ধরেন সার্ভারে কোনো সমস্যা হচ্ছে, সার্ভারে কোনো ইনফরমেশন জনিত কোনো সমস্যা থাকলে তখন এই 500 থেকে 599 পর্যন্ত আমার ইয়ে থাকতে পারে, ঠিক আছে? স্ট্যাটাস কোড থাকতে পারে। আচ্ছা, নেক্সটে আছে আমার এইচটিটিপি মেথড। এখন এই মেথড নিয়ে যদি বলি, মেথডে আছে আমার 4 ধরনের মেথড বেশি ইউজ করা হয়েছে: গেট, পোস্ট, পুট আর ডিলিট। গেটটা কি করে, ধরেন আমার গুগলে আমি ট্র্যাক মি লিখে সার্চ দিলাম, হ্যাঁ? এখন এই যে মানে আমি ইনফরমেশন জানতে চাইতেছি যে ট্র্যাক মি নামে কোনো ওয়েবসাইট বা কোনো সাইট বা কোনো ইনফরমেশন আছে কিনা, আমি এটা গুগলের কাছে, ব্রাউজারের কাছে জানতে চাইতেছি, হ্যাঁ? এই যে রিকোয়েস্টটা করতেছি এটা কিন্তু গেট রিকোয়েস্ট, ঠিক আছে? আমি কোনো একটা ইনফরমেশন চাওয়ার জন্য রিকোয়েস্ট করতেছি ব্রাউজারের কাছে বা সার্ভারের কাছে, ঠিক আছে? এটাকে বলে গেট রিকোয়েস্ট। আচ্ছা, দেন কোনো ওয়েবসাইটে ঢোকার পরে ধরেন আমি রেজিস্ট্রেশন করব। এখন রেজিস্ট্রেশন করার সময় কি দেওয়া লাগে? ফুল নেম, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, এরকম অনেক কিছু দেওয়া লাগে। তো এই যে জিনিসটা আমি তো কি করতেছি, একটা ইনফরমেশন দিয়ে আমি এটাকে আমার সার্ভারে রেখে দিচ্ছি যাতে ডাটাবেজ এটা স্টোর থাকে। পরবর্তীতে যখন আমি লগ ইন করবো, ওই ক্রেডেনশিয়ালগুলো ম্যাচ করে দেন আমাকে অথরাইজেশন দিবে। এখন এই যে আমি এত ইনফরমেশন দিয়ে তারপরে রিকোয়েস্ট করতেছি, এই রিকোয়েস্টটা তখন আমার হয়ে যায় পোস্ট রিকোয়েস্ট, যে আমি কোনো কিছু একটা পোস্ট করতেছি। বা আমি ধরেন সাপোজ ফেসবুকে যে আমরা বিভিন্ন কিছু লিখে, আর্টিকেল লিখে পোস্ট করি, এই জিনিসগুলো কিন্তু পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে যায়। আচ্ছা, পুট রিকোয়েস্ট আর পোস্ট রিকোয়েস্ট এই দুইটার মধ্যে আমাদের মাঝে মধ্যে কনফিউশন লাগে। এটা কি, পোস্ট রিকোয়েস্ট আর পুট রিকোয়েস্টের যদি দুইটা ভালো উদাহরণ দিই তাহলে জাস্ট বুঝে যাবেন। যে সাপোজ অনেক সময় আমাদের কি হয়, আমরা তো ফেসবুকে অ্যাকাউন্ট খোলার সময় ধরেন ফার্স্ট টাইম যখন আমাদের একটা এই প্রোফাইল পিকচার দেওয়া লাগে না, তো ওই প্রোফাইল পিকচারটা যখন আমরা ফার্স্ট টাইম দিতেছি, এটা কিন্তু একটা পোস্ট রিকোয়েস্ট হিসেবে যাচ্ছে, কারণ ডাটাবেজে আমার আগের কোনো ইনফরমেশন নিতে এই নামে এই অ্যাকাউন্টের সেভ নাই, রাইট? তো দেন আমরা তো অনেক সময় কি হয়, আমরা প্রায় তো প্রোফাইল পিকচার চেঞ্জ করি, তাই না? তো চেঞ্জ করার সময় আমি তো আর একটা পিকচার ওইখানেও পোস্ট করবো ডাটাবেজে, তাই না? এখন এই যে ডাটাবেজে যখন পোস্ট করবো, আমার তো আগেও একটা প্রোফাইল পিকচার ওইখানে আছে, সেটা কি হয়ে যায়, সেটা ওভাররাইড হয়ে যায়। নতুন যেই পিকচারটা দিচ্ছি ওটা দিয়ে ওভাররাইড হয়ে যায়। এই যে ওভাররাইড হইতেছে মানে আমার আগে একটা ডাটা ছিল, এখন নতুন করে আমি আর একটা ডাটাকে পুরানো ডাটার সাথে রিপ্লেস করতেছি। এইটাকে বলে পুট রিকোয়েস্ট। এখানে দেখেন বলে দেওয়া আছে, দিস ইজ ইউজড ফর সাবমিটিং ডাটা টু এ ওয়েব সার্ভার টু আপডেট ইনফরমেশন। তারপর যদি আরেকটা উদাহরণ কথা বলি, আমাদের পাসওয়ার্ড আপডেট। ফার্স্টে তো ফেসবুকে রেজিস্ট্রেশন করার সময়, আইডি ক্রিয়েট করার সময় আমাদের একটা পাসওয়ার্ড দেওয়া লাগে। প্রায় আমরা পাসওয়ার্ড চেঞ্জ করি, ভুলে যাই, চেঞ্জ করি, ভুলে যাই, এরকম হইতেই পারে। তো এই জিনিসগুলো যখন আমরা করি, তো এইটাও কিন্তু সেই পুট রিকোয়েস্টের মাধ্যমে আমার যায়। কিন্তু যখন আমি ফার্স্ট টাইম আমি ইনফরমেশন বলেন বা এই পাসওয়ার্ডটা ফার্স্ট টাইম যখন দিছিলাম, তখন কিন্তু এটা পোস্ট রিকোয়েস্ট হিসেবেই গেছিল। এই রিকোয়েস্টগুলো কেন বোঝা ইম্পর্ট্যান্ট, এটা যখন নেটওয়ার্ক অ্যানালাইসিস করবেন, সাপোজ ধরেন কি বলবো, আপনাকে বললো যে ব্রুট ফোর্স এটাকে একটা আইপি অ্যাড্রেস পাওয়া গেছে, এই আইপি অ্যাড্রেসটা কোনো লগ ইন করার সময় কী ধরনের ক্রেডেনশিয়াল দিছিল
সেটা দেখার জন্য আর কি আপনার কাছে জানতে চাইতেছে। হ্যাঁ, আচ্ছা বলেন তো এটা কোন রিকোয়েস্টের মাধ্যমে দেখতে হবে আপনার? পুট লগ ইন করার জন্য। পুট না, এটা পোস্ট রিকোয়েস্ট হবে না, কারণ দেখেন আমি তো লগ ইন করতেছি তো। রিফ্রেশ নট পোস্ট হয়, কিন্তু যখন লগ ইন করবো তখন তো আগে ও আছে হ্যাঁ হ্যাঁ, পোস্ট পুটটা কখন হবে? যখন আমি এডিট ধরেন, করবো যখন। হ্যাঁ যখন আমি ধরেন ফেসবুকে ধরেন কেউ ব্রুট ফোর্স চালায়, ঢুকে ফেলছে একবার, ঢুকে ফেলে যখন আবার কোনো ইনফরমেশন আপডেট করে দিবে, তখন কিন্তু এটা পুট হয়ে যাবে যদি আগের কোনো ইনফরমেশন ওটা রিলেটেড থাকে। ঠিক আছে, কিন্তু ফার্স্টে যখন রিকোয়েস্ট হচ্ছে তখন কিন্তু পোস্ট। তো ধরেন আমার কিন্তু এরকম আমাদের যখন এই ফরেন্সিক মানে নেটওয়ার্ক ফরেন্সিক্স বা অ্যানালাইসিস নেটওয়ার্ক অ্যানালাইসিসগুলো করে যে কোনো অ্যাটাক হয়েছে কিনা বা ইয়ে করছে কিনা, তখন কিন্তু হিউজ প্যাকেট বা হিউজ ডাটা থাকে। ঠিক আছে, সব ডাটা ধরে ধরে কিন্তু ম্যানুয়ালি চেক করা মানে এটা লজিক্যালও না, এটা মানে একদম মানে পারবেনও না। তখন কিন্তু আমার এইভাবে বিভিন্ন রিকোয়েস্ট ফিল্টার করে করে এই জিনিসটাকে কমায় এনে তখন এমনিই দেখা যায় যে কি ধরনের অ্যাটাক চলছে বা কোন ধরনের ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করার ট্রাই করছে বা আদৌ লগ ইন সাকসেসফুল হয়েছে কিনা। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমার দেখা লাগে। তারপরে আরেকটা জায়গায় লাগে, সেটা হলো যখন আপনারা ওয়েব হ্যাকিং করবেন বিভিন্ন প্রক্সি সার্ভার ইউজ করে, ধরেন বার্ব সুইট বিভিন্ন এরকম টুল ইউজ করবেন, যখন আপনারা এই দেখবেন যে এই রিকোয়েস্ট মেথডগুলো মাঝে মধ্যে চেঞ্জ করে বাইপাস করা যায়। ঠিক আছে, ভালনারেবিলিটি আছে অনেক ধরনের। এই জন্য এই রিকোয়েস্ট জিনিসটা বোঝা আহ, উচিত বা বোঝা দরকার আমাদের। তো মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে এখান থেকে। আচ্ছা, আচ্ছা মোটামুটি অ্যাপ্লিকেশন লেয়ারে আরও অনেক কিছু হয়তো আছে, আরও অনেক কিছু আমি স্কিপও করছি, বাট এই জিনিসগুলো জানা থাকলে আই গেস আপনাদের আর কি মোটামুটি একটু অ্যাপ্লিকেশন লেয়ারটা আপাতত ক্লিয়ার থাকে। তো এই রিলেটেড কোনো কোয়েশ্চেন, অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে? অ্যাপ্লিকেশন লেয়ার রিলেটেড? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে নেক্সটে আমরা দেখি আমাদের ট্রান্সপোর্ট লেয়ার আছে মেবি। আচ্ছা, ট্রান্সপোর্ট লেয়ারে আমার টিসিপি ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি আমাদের হচ্ছে যে আমরা যে সার্ভারের সাথে কমিউনিকেট করতেছি, তো ওটা কিন্তু কিছু প্রোটোকল মেনটেন করে যায়। ঠিক আছে, তো এই সব কিছু মেনটেন করে আমার ট্রান্সপোর্ট লেয়ার। এই আপনাদের ডিসকর্ড চ্যানেলেই মনে হয় কেউ একজন দুদিন আগে একটা পোস্ট শেয়ার করছিলেন যে এই যে টিসিপি ইউডিপি নিয়ে একটা ইয়া শেয়ার করছিলেন মেবি। তো ওই ওই জিনিসটাই এখন পড়াবো আর কি। তো এটা হয়তো অনেকেই জানে, টিসিপি ইউডিপি নিয়ে এখন মোটামুটি সবাই যে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। ঠিক আছে, তো টিসিপি কি করে? টিসিপি কিন্তু আমার আমার ফার্স্ট অফ অল টিসিপি কিন্তু কানেকশন এস্টাবলিশ একটা প্রোটোকল। ঠিক আছে, টিসিপি কিন্তু কানেকশন এস্টাবলিশ করে আমার প্যাকেট পাস করে। তো এটা কিভাবে করে? এটা থ্রি ওয়ে হ্যান্ডশেকের মাধ্যমে করে আমার। তো থ্রি ওয়ে হ্যান্ডশেকে কি করে, ফার্স্টে ক্লায়েন্ট সাইড থেকে সাপোজ আমি সার্ভারে কোনো কিছু একটা রিকোয়েস্ট করতেছি নেওয়ার জন্য। ঠিক আছে, তখন ও সার্ভারে আগে পাঠাবে, যে সার্ভারের কাছে আগে জিজ্ঞেস করবে সার্ভার বিজি আছে নাকি ফ্রি আছে এই ডাটাটা পাওয়ার জন্য। তো ফার্স্ট অফ অল এখানে দুইটা কারণে এটা করা হয়। তো এক হচ্ছে যে আমি যে ডাটাটা পাঠাচ্ছি যে সার্ভারে পাঠাচ্ছি মানে যেই মানে ডেডিকেটেড যেই সার্ভারে পাঠাচ্ছি সেই সার্ভারে গেল কিনা, যদি সেই সার্ভারে যায় তাহলে সে রেসপন্স করবে, এটা একটা উপকারিতা। তাহলে আমার কি এখানে প্যাকেট লসের যেই টপিকটা থাকে সেটা কিন্তু আর এখানে এই টিসিপিতে আমার হয় না। ঠিক আছে, দেন যদি বলি আরেকটা উপকার আছে, সেটা হলো কি আমার সার্ভার তো অনেক সময় বিজি থাকে। ঠিক আছে, ট্রাফিক থাকে। তো যখন আমি ক্লায়েন্ট সাইড থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, সার্ভার তখন ওই ক্লায়েন্ট সাইড থেকে যখন রিকোয়েস্টটা যাবে ও দেখবে যে সার্ভার কতটুকু ফ্রি আছে, মানে আমি যেই কমিউনিকেশনটার সাথে করব এইটা নেওয়ার মতো সক্ষমতা ওর আছে কিনা। যদি থাকে তাহলে ও রেসপন্স করবে, যদি না থাকে তাহলে সার্ভার রেসপন্স করবে না, প্যাকেটটা আমার মানে আর পাস করতে পারবো না, আমার কানেকশনটাই হবে না। তো ফার্স্টে আমার কানেকশনের ফার্স্ট মেসেজটা গেল, এটাকে বলে S1, এটাকে বলে সিনক্রোনাইজ। ঠিক আছে, সিনক্রোনাইজ একটা আমার রিকোয়েস্ট যায়। দেন সিনক্রোনাইজ অ্যাকনলেজমেন্ট এর নামে একটা রেসপন্স আমার ক্লায়েন্ট সাইটে সার্ভার থেকে আসে, যে সার্ভার জানাই দেয় যে আমার হ্যাঁ আমি ফ্রি আছি বা আমার এখন ট্রাফিক নেই, তুমি পাঠাইতে পারো প্যাকেট। তখন আবার ক্লায়েন্ট সাইড একটা অ্যাকনলেজমেন্ট পাঠায় যে ওকে ঠিক আছে, আমি তাহলে আমার প্যাকেট মানে কানেকশন এস্টাবলিশ করে দিচ্ছি, এখন আমি প্যাকেটটা পাঠাবো। ঠিক আছে, এই যে
আহ, গল্পটা বললাম, এটাই হচ্ছে মেইনলি টিসিপিটা এইভাবেই কানেকশনটা এস্টাবলিশ করে ক্লায়েন্ট টু সার্ভারের সাথে, ঠিক আছে? তো এইখানে এই যে দুইটা কথা বললাম, প্যাকেট লসের টপিকটা এখানে আসে না, প্লাস আমার হাই ট্রাফিকে আমার মানে ট্রাফিকও কম লাগে আসলে সত্যি কথা বলতে, কারণ যেহেতু দেখতেছে যে এখন যদি প্যাকেটটা পাঠাইতে হয় তাহলে আমার কিন্তু ট্রাফিক বেড়ে যাবে, তখন কিন্তু ও আর প্যাকেটটা পাঠায় না, ঠিক আছে? আর ইউডিপিটা হচ্ছে পুরোটাই এর উল্টা। আচ্ছা, আগে বলি টিসিপির কিছু অ্যাপ্লিকেশন, ঠিক আছে? টিসিপির অ্যাপ্লিকেশন হচ্ছে সাপোজ আমরা ধরেন কি বলে, এই যে এইচটিটিপি, ঠিক আছে, এফটিপি, এরা কিন্তু আমার টিসিপি প্রোটোকল মেনটেন করে চলে, ঠিক আছে? কারণ যখন আমি গুগলে বা কোনো জায়গায় রিকোয়েস্ট পাঠাচ্ছি, ঠিক আছে, ও কিন্তু আগে কানেকশন এস্টাবলিশ করে, দেখে যে সার্ভার বিজি আছে না ফ্রি আছে, যদি ফ্রি থাকে তখন কিন্তু কানেকশনটা এস্টাবলিশ করে তারপরে কিন্তু আমাকে রেসপন্স করে, তার আগে কিন্তু করে না। আর ইউডিপির কথা যদি বলি, দাঁড়ান টিডিপিটা বলে আসি। ইউডিপির কথা যদি বলি, ইউডিপি কিন্তু আমার ডিরেক্ট রিকোয়েস্ট করে, ঠিক আছে? ডিরেক্ট আমার রিকোয়েস্টের রেসপন্সটা কিন্তু আমার ডিরেক্ট হয়, মানে একটা প্যাকেট পাঠাইতে হবে আমাকে, ডিরেক্ট আমি সার্ভারে পাঠিয়ে দিচ্ছি, সার্ভার ফ্রি আছে, সার্ভারে ট্রাফিক আছে কিনা এসব দেখার আমার সময় নেই, ঠিক আছে? তো এখানে কি হইতে পারে, এখানে সার্ভার বিজি থাকতে পারে, তো সার্ভারের প্যাকেট নাও যাইতে পারে, মানে প্যাকেট লস হওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? তো এই জিনিসটা কোথায় অ্যাপ্লিকেশন হয়, এই অ্যাপ্লাই হয় আমাদের ইউডিপিটা যখন আমরা গেম খেলি বা ভিডিও দেখি, ঠিক আছে? কি হয় ইউটিউবে যখন আমরা এই ভিডিও দেখি বা কোনো ধরেন নেটফ্লিক্সে ভিডিও টিডিও দেখি, মাঝে মধ্যে কি আমাদের লোড নেয় না? তো এই লোডটা যখন নেয় তখন মানে কি, ও যে সার্ভারে রিকোয়েস্ট করতেছে ও ডাটাটা খুঁজে পাচ্ছে না, বা সার্ভার হয়তো অতিরিক্ত বিজি যেই কারণে আমার রেসপন্স করতে পারতেছে না, ঠিক আছে? তো এই জিনিসটা ইউডিপির কারণে এই জিনিসটা হয়, কিন্তু টিসিপিতে কিন্তু এই জিনিসটা হয় না। দেখেন গুগলে আপনি যখন রিকোয়েস্ট করতেছেন রেসপন্স করতেছে, এইভাবে কিন্তু প্যাকেট লস হয়ে যায়। আমি যে একটা ধরেন কিছু লিখে সার্চ করলাম, এটা যে লোড নেয়, একটু লোড নিতেই পারে সার্ভার একটু বিজি থাকলে, বাট একসময় কিন্তু রেসপন্স করে। মাঝে মধ্যে দেখবেন যে গেম খেলতে খেলতে কিন্তু পুরোপুরি আপনার গেম থেকে ডিসকানেক্ট করে দেয়, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু এই যে ইউডিপিতে হয়, যে প্রথমে রিকোয়েস্ট করে রেসপন্স পায় না, ডিসকানেক্ট করে দেয়। ওকে, তো এখন আসি যে টিসিপি ইউডিপি এদের কিন্তু নিজস্ব কোনো সিকিউরিটি নাই, মানে এরা যে এই যে প্রোটোকল ইউজ করে যে ডাটা ট্রান্সফার করতেছে, এদের কিন্তু নিজস্ব কোনো ইনক্রিপশন অ্যালগোরিদম বা এই কিছু না, এরা পুরোপুরি পিওর থাকে, মানে এদেরকে পুরো পিওর ডাটা ট্রান্সফার করে। এখন সমস্যা হলো মাঝখান দিয়ে হ্যাকার তো আমার ডাটা চুরি করে নিয়ে যেতে পারে, টিসিবি এত রিলায়েবল, তাও যদি আমার হ্যাকাররা ডাটা চুরি করে নিয়ে যায় তাহলে তো এটা হইলো না, তাই না? তো এই জন্য কী করা লাগে, আমরা টিসিপিকে সিকিউর করছি। কীভাবে সিকিউর করছি? টিএলএস মেথডে। টিএলএস মেথডে কী হয়, ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। এইখানে আমাদের টিসিপি কানেকশানে আমরা হচ্ছে এনক্রিপ্টেড করে দিই, ঠিক আছে? ডাটাটাকে এনক্রিপ্টেড করে পাঠাই যাতে আমাদের এন্ড পয়েন্ট অথেন্টিকেশনটা ফিল আপ হয়, যে আমি একটা ডাটা পাঠিয়ে দিচ্ছি আমার এন্ড থেকে, আপনি আপনার এন্ড থেকে ওই এনক্রিপ্টেড ডাটাটা ডিক্রিপ্ট করে দেখতে পাইতেছেন, এটা মাঝখান দিয়ে কেউ যাতে মানে কেউ চুরি করে নেয়নি, এই সিকিউরিটিটার জন্য আমরা কিন্তু এই টিএলএস মেথডটা ইউজ করি। তো টিএলএসটা কী করে, সাপোজ কোনো একটা অ্যাপে আমি কিছু করলাম, তো ওইটা ফার্স্টে কী হবে, ওইটা হচ্ছে ফার্স্টে টিএলএস লাইব্রেরি আছে, ঠিক আছে? তো ওই টিএলএস লাইব্রেরি টিসিপি প্রোটোকল ইউজ করে আমার ওই ডাটাগুলোকে এনক্রিপ্টেড করে, ঠিক আছে? দিয়ে ডাটাগুলোতে এনক্রিপ্টেড করে যখন আমার ট্রাভার্স করে ইন্টারনেটের মাধ্যমে, তখন কিন্তু এটা এনক্রিপ্টেড হিসেবেই পুরো নেটওয়ার্কে আমার এটা ট্রাভার্স করে, ঠিক আছে? ট্রাভার্স করতে করতে যখন ইউজার এন্ডে চলে যায়, একদম ইউজার এন্ডে এসে ডাটাটা যখন বের হয় তখনও ডিক্রিপ্টেড হয়ে বের হয়, এই টিএলএস লাইব্রেরির মাধ্যমেই ডিক্রিপ্টেড হয়। ডিক্রিপ্টেড হইলে তখন আমরা যাকে পাঠায় রিসিভার, সে কিন্তু প্লেন টেক্সটটা দেখতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারের কথা একটু আগে বলছি যে আমরা যে নেটওয়ার্ক লেয়ারে আমাদের কি হয়, নেটওয়ার্ক লেয়ারে আমরা হচ্ছে আইপি অ্যাড্রেস ইউজ করি। তো এখানে অ্যাড্রেসিংয়ের বিষয়টা আসে যে এই জিনিস আপনারা অনেকবার হয়তো শুনছেন যে আমরা তো নেটওয়ার্কে কিসের থ্রুতে কমিউনিকেশন করি, আমাদের একটা অ্যাড্রেস থাকে যেটা হচ্ছে আইপি অ্যাড্রেস, তাই না? 32 বিটের একটা আইপি অ্যাড্রেস থাকে। বাট আইপি অ্যাড্রেস কিন্তু আবার দুই ভাগ হয়ে গেছে এখন, সেটা হচ্ছে আইপি ভার্সন 4 আর আইপি ভার্সন 6। মানে এখন সবাই আমরা এত নেটওয়ার্কের সাথে কানেক্টেড যে আমাদের আইপি ভার্সন 4 যতগুলা
যে 32 বিট 2 টু দি পাওয়ার 32 দিলে যতগুলো আইপি অ্যাড্রেস হয়, এতগুলো আইপি অ্যাড্রেস দিয়ে এখন পুরোপুরি সব কিছু কভার আপ করা যাচ্ছে না, যেই কারণে আমাদের আইপি ভার্সন 6-এ যাওয়া লাগছে। ঠিক আছে, এখন কোনো কোনো ডিভাইস হয়তো ভাই আইপি ভার্সন 6 ইউজ করে মাঝে মধ্যে, বাট আমাদের কিন্তু এখন আইপি ভার্সন 4টাই বেশি ইউজ করা হয়। তো আইপি ভার্সন 4, আচ্ছা আমার কোশ্চেন হচ্ছে মেইনলি এখানে যে শুধু কি আইপি অ্যাড্রেসই কি আমার অ্যাড্রেসিংয়ের বিষয়টাকে কভার করতেছে, মানে একটা আইপি অ্যাড্রেস আমি বলে দিলাম, ও একদম ঠিক কি সেই যে রিকোয়েস্ট করছে, যেইভাবে রিকোয়েস্ট করছে সেইভাবেই কি, মানে যার কাছে রিকোয়েস্ট করছে বা রিসিভারের কাছে যে জিনিসটা পাঠাতে চাইতেছে ওই জিনিসটা কি ওইভাবে যাবে, মানে ওই অ্যাড্রেসে যে গেলে, মানে ওই আইপি অ্যাড্রেসে গেলে যে তার কাছে চলে যাবে, এটার গ্যারান্টি কি আছে কিনা? উত্তর হচ্ছে না, নাই। কারণ আমার আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু আমার সব কিছু ডিফাইন করা যায় না। সাপোজ ধরেন আমার পিসি, আমি যে রাউটারের সাথে কানেক্টেড, আমার পিসির একটা লোকাল আইপি অ্যাড্রেস তো আছে, তাই না? এখন এই আইপি অ্যাড্রেসে দেখেন আমার কিন্তু কতগুলা খুলে রাখছি, দেখেন এখানে গুগল মিট আছে, এখানে ক্যানভা আছে, এখানে ডিসকর্ড খোলা আছে, ধরেন আমি এখানে ফেসবুক খুলে ফেললাম। সবগুলো কি নেটওয়ার্কের সাথে কানেক্টেড না? সবগুলোতে আমার নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করা লাগতেছে না? ডিসকর্ডে আমি আপনাদেরকে মেসেজ পাঠাইতেছি, গুগল মিটে আপনাদের সাথে কথা বলতেছি, ফেসবুকে চ্যাটিং করতেছি কারোর সাথে। হ্যাঁ, তো এই দেখেন একটা আইপি অ্যাড্রেসে কতগুলো প্রসেস চলতেছে। এখন সাপোজ ধরেন আপনি খাবার অর্ডার করছেন, খাবার আসবে কোথায়, ধরেন বললাম যে মিরপুর 12-তে আসবে, বা মিরপুর 12-তে একটা বিল্ডিংয়ে, ধরেন ব্লক সির এত নাম্বার বিল্ডিংয়ে আমার দিয়ে দিলাম, এটা ধরেন আমার আইপি অ্যাড্রেস। এখনও আসলো, এখন ধরেন আমরা যদি সিনারিওটাকে এইভাবে বলি যে খাবার আমার যেই আর কি রুম থেকে অর্ডার করা হয়েছে, যে বিল্ডিংয়ের যেই রুম থেকে, সেখানেই আমার পৌঁছায় দেওয়া লাগবে একদম রুমে যে। এখন ও তো অ্যাপয়েন্টমেন্টে আসছে, এখন অ্যাপয়েন্টমেন্টে তো অনেকগুলো ফ্ল্যাট থাকে, এখন ও কোন ফ্ল্যাটে যাবে? সব ফ্ল্যাটেই তো মানুষ আছে। তো এই জিনিসটা যে এই ফ্ল্যাট নাম্বার, ঠিক আছে, যে ফ্ল্যাট নাম্বারটা বলে দিছে, তখন ও ওই ফ্ল্যাটে যায় ওটাকে ডেলিভার করতে পারছে। এইরকম আমাদের পিসিতে তো অনেক ধরনের প্রসেস চলে, কিন্তু আমাদের পিসির কিন্তু একটাই আইপি অ্যাড্রেস আছে। তো ওই আইপি অ্যাড্রেসে আমি ধরেন এইচটিটিপির মাধ্যমে আপনাকে একটা রিকোয়েস্ট করতেছি, এইচটিটিপি এইচটিটিপি যেই পোর্ট নাম্বার, ঠিক আছে, 80, ও কিন্তু তখনও বুঝে নেয় যে না, ও এইচটিটিপি রিকোয়েস্ট করছে, তাহলে ওর আইপি অ্যাড্রেসে আমার 80 যেই পোর্ট, সেই পোর্টের মাধ্যমে আমার কিন্তু এই ডাটাটা যাবে। ঠিক আছে, দেখেন এখানে বলছে যে একটা এইচটিটিপি মেসেজ আমি পাঠাতে চাই একটা ওয়েবসাইটে, তো ওটার ধরেন আইপি অ্যাড্রেস আছে আমার 128.129.245.12। এখন তাহলে ওর পোর্ট নাম্বার কত হবে, যেহেতু এটা এইচটিটিপি মেথডে যাচ্ছে, তাহলে ওর পোর্ট নাম্বার হবে 80। তো ও একদম ডিরেক্ট যায় ওই পোর্টে যায় আমার হিট করবে। তো এটা এখন আমার কিন্তু অনেক ধরনের পোর্ট আছে, ঠিক আছে। এখানে এই যে এফটিপির একটা পোর্ট আছে, এসএসএইচ এর একটা পোর্ট আছে, এসএমটিপির। তো হয়তো মনে করতে পারেন যে ভাই পোর্ট তো অনেক আছে, হ্যাঁ পোর্ট আসলেই অনেক আছে, কিন্তু এখন প্রত্যেকটা পোর্ট তো আর একটা মানুষের পক্ষে মনে রাখা সম্ভব না। কিন্তু কিছু কিছু যখন আপনি এই নেটওয়ার্কগুলো নিয়ে কাজ করবেন, যেমন আমার পার্সোনালি এইচটিটিপিটা মনে থাকে, এফটিপিটা একটু মনে থাকে, তা মাঝে মধ্যে ভুলে যায়। এসএমটিপি, এসএসএইচ, এইগুলো বেশি মনে থাকে, আর এইচটিটিপিএস 443। এখন এই জিনিসগুলা ওইভাবে মুখস্থ করে প্রেশার নেওয়ার দরকার নাই, কারণ এটা তো আর আমাদের কোনো একাডেমিক কোনো কিছু না। ঠিক আছে, এগুলো আমি নেটে সার্চ দিলেও পাই যাবো। কিন্তু এই পোর্টগুলো কেন লাগে, কোশ্চেন হচ্ছে এইখানে। ওই যে সেম, আমরা যখন নেটওয়ার্ক অ্যানালাইসিস আমি করব, সাপোজ কেউ বলছে যে ফাইল ট্রান্সফার হয়েছে, ঠিক আছে, কোনো একটা কোনো একটা মিলিশিয়াস ফাইল হয়তো ট্রান্সফার করছে, এরকম কিছু একটা হইতে পারে সিনারিও। তো তখন কি করব, তখন কিন্তু আমি যাই ডিরেক্ট এফটিপির যে পোর্ট নাম্বার আছে ওইটা দিয়ে এটাকে পুরোপুরি ফিল্টার করে নিব। তাহলে তখন কি হবে, যতগুলো ফাইল ট্রান্সফার প্যাকেট গেছে, শুধু আমাকে সেইগুলো শো করবে। আমাকে কি তখন আর এইচটিটিপি শো করবে, এসএমটিপি শো করবে? শো করবে না, তখন কিন্তু এগুলো আর কিছু শো করবে না। তো এই কারণে আমার কিন্তু এই পোর্ট নাম্বারগুলো জানা জরুরি। তারপরে আরেকটা যখন আমরা এন ম্যাপ বা নেটওয়ার্ক এনামোরেশনগুলো করি, ঠিক আছে, মানে সাপোজ ধরেন আমার একটা মেশিন আইপি পাইছি, ঠিক আছে, আমি হ্যাকার, এখন আমি একটা মেশিন আইপি পেয়ে গেছি। ধরেন আপনার মেশিনের আইপি অ্যাড্রেস আমি জানি, এখন আমি চাচ্ছি যে রিমোটলি আপনার পিসির অ্যাক্সেস আমি নিয়ে নিব। তখন আমি কি করব, আমি কিন্তু এন ম্যাপ বা এরকম আরও অনেক ইনামোরেশন টুল আছে, এই টুলগুলোর থ্রুতে আপনার যেই আইপি অ্যাড্রেসটা, ঠিক আছে, এইটা কিন্তু আমি স্ক্যান করব। স্ক্যান করার পরে দেখবো যে কি কি পোর্ট ওপেন করে রাখছে, মানে আপনার মেশিন কি কি পোর্ট ওপেন আছে। তো
তখন যদি দেখেন যে কোন কোন পোর্ট নাম্বার ওপেন আছে বা কোন কোন পোর্ট ওপেন আছে, তখন আপনি বুঝবেন যে আসলে আদৌ আমি ওখানে অ্যাটাক দিতে পারবো নাকি পারবো না। যেমন কিছু কিছু পোর্ট আছে, ওই পোর্টগুলো কিন্তু পুরোপুরি সিকিউরড, ওখানে আপনি চাইলেও কোনো অ্যাটাক দিতে পারবেন না। তার মধ্যে টিসিপি আছে, ঠিক আছে, মানে এগুলো অ্যাটাক দেওয়া টাফ। কিন্তু এফটিপিতে কিন্তু মাঝে মধ্যে অ্যাটাক দেওয়া যায়, বা এফটিপির মাধ্যমে কিন্তু বিভিন্ন ফাইল আপনি আপনার লোকাল মেশিনে নিয়ে চলে আসতে পারবেন অন্য একজনের মেশিন থেকে। তারপরে এসএসএইচ আছে, টেলনেট আছে, ঠিক আছে, এইগুলোর মাধ্যমে কিন্তু আমার এই কাজগুলো করা যায়। এই জন্য আমার কিন্তু এই পোর্ট নাম্বারের নলেজ কিন্তু তখন আমার লাগবে। আচ্ছা, তারপরে আছে আমার আচ্ছা, এখন যদি আইপি অ্যাড্রেস নিয়ে আসলে আলোচনা করতে গেলে মানে পুরো দুই দুই ক্লাস লাগবে। আইপি অ্যাড্রেসের কিন্তু অনেক ধরনের প্রকারভেদ আছে। তার মধ্যে আপনার আছে কিন্তু দুইভাবে যদি আমরা দেখি, বেসিক্যালি পাবলিক আইপি আর হচ্ছে প্রাইভেট আইপি বা লোকাল আইপি অ্যাড্রেস। হ্যাঁ, আর সাইডে দেখেন প্রাইভেট আইপি অ্যাড্রেসের আমি একটা ইয়া দিয়ে দিছি, মানে টেবিলের মতো দিয়ে দিছি। প্রাইভেট আইপি অ্যাড্রেসের আমার কিন্তু রেঞ্জটা কিন্তু ফিক্সড, ঠিক আছে। তো এই রেঞ্জের বাইরে যা কিছু আছে, কিছু কিছু ইয়া আছে যেগুলো রিজার্ভ থাকে আইপি অ্যাড্রেস, তা বাদে বাকি সবই আমার পাবলিক আইপি অ্যাড্রেস। পাবলিক আইপি অ্যাড্রেস কি আর প্রাইভেট আইপি অ্যাড্রেস কি, কারো ধারণা আছে এটা নিয়ে? হ্যাঁ, পাবলিক আইপি হচ্ছে অনেক লিমিটেড, আর প্রাইভেট আইপি হচ্ছে লিমিটেড না, মানে সবারই সেম হয় অলমোস্ট লোকাল নেটওয়ার্কে। প্রাইভেটটা হলো যেমন আমাদের রাউটার যেটা ওইটা একটা পাবলিক, কিন্তু আমাদের রাউটার থেকে যেসব ডিভাইস আছে হুম হুম, ওইটা হলো মানে রাউটার থেকে ভাগ এক্স্যাক্টলি, ভাগ হয়ে আসে, হ্যাঁ বুঝছি। ওটা হলো আপনার প্রাইভেট। এক্স্যাক্টলি, উনি বলে দিছে। তো প্রাইভেট আইপি অ্যাড্রেসটা কি, আমাদের প্রত্যেকের পিসিতে কিন্তু একটা আইপি অ্যাড্রেস আছে। সাপোজ ধরেন আমি যদি, আপনারা যদি লিনাক্সে ইফ কনফিগ লিখে সার্চ দেন, মানে সরি কমান্ডটা এক্সিকিউট করেন, আর উইন্ডোজ হচ্ছে আইপি কনফিগ, ঠিক আছে। দেখেন এইখানে কিন্তু আমার লোকাল 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 যে ইয়াটা, ওইগুলো কিন্তু দেওয়া আছে, যে আইপি অ্যাড্রেসগুলো দেওয়া আছে। যেমন এখানে দেখেন, এই যে এটা কিন্তু প্রাইভেট আইপি, তারপরে এই যে একটা প্রাইভেট আইপি, দেখছেন? তো এই যে আমার লোকাল যেই ডিভাইস ইউজ করতেছি বা মেশিন ইউজ করতেছি, এইগুলোতে যে ধরনের আইপি অ্যাড্রেসগুলো থাকে, এগুলো কিন্তু প্রাইভেট আইপি অ্যাড্রেস থাকে। এইগুলো কিন্তু পাবলিকলি এক্সপোজড করলে হ্যাকাররা কিন্তু ঝামেলা করতে পারে। কিন্তু পাবলিক আইপি অ্যাড্রেসটা নিয়ম, মানে ওদের ধর্মটাই হচ্ছে পাবলিক থাকা, নাহলে আমরা ওইগুলোর অ্যাক্সেস পাবো না। সাপোজ ধরেন গুগলে যে আইপি অ্যাড্রেস আছে, ঠিক আছে, আমরা তো গুগল লিখলে সার্চ করলে আসে, চলে আসে, কিন্তু গুগলের আইপি অ্যাড্রেসটা কিন্তু ওই যে ডিএনএস এর মাধ্যমে ইয়ে করা, ম্যাপিং করা। যে কারণে যখন আমরা গুগল লিখে সার্চ করি, ওই আইপি অ্যাড্রেসটা সার্চ করে কুয়েরির মাধ্যমে, ডিএনএস কুয়েরির মাধ্যমে, দেন ও কিন্তু ওই আইপি অ্যাক্সেস করে কিন্তু আপনাদেরকে বা আমাদেরকে কিন্তু ওই ডাটাগুলো পাস করে, ঠিক আছে। এখন তো এটাই হচ্ছে প্রাইভেট আইপি, পাবলিক আইপি। আরও আইপির অনেক প্রকারভেদ আছে। তার মধ্যে যদি বলি যে ক্লাসলেস আর ক্লাসফুল আইপি অ্যাড্রেস আছে, ঠিক আছে। এখানে কিন্তু সাবনেটিং এর বিষয় আছে অনেক। তো ক্লাস মনে হয় আপনার কয়টা আছে, মানে ক্লাস ই না এফ পর্যন্ত আছে, ঠিক আছে, এবিসিডি এ। তো এরকম আরও অনেক ধরনের প্রকারভেদ আছে, ঠিক আছে। সাবনেটিং বলে তো, মানে সাবনেটের ক্লাস নিতে গেলে তো প্রায় এক দুই ক্লাস লেগে যাবে, যে সাবনেটের টেবিল আছে বিভিন্ন ধরনের, সাবনেট দিয়ে কীভাবে কী বের করতে হয়, রেঞ্জ বের করা, তারপরে ব্রডকাস্ট অ্যাড্রেস, তারপরে হোস্ট অ্যাড্রেস, এগুলো বের করা যায়, ঠিক আছে। তো নেক্সট আর কি আছে দেখি। আজকের ক্লাসটা একটু বেসিক্যালি সত্যি কথা বলতে থিওরি বেসডই, মানে এটার প্র্যাকটিক্যাল দেখাবো লাস্টে আপনাদেরকে একটা। তো মানে এটা জানিয়ে রাখা, মানে এগুলো কিন্তু জানা আপনাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো কিন্তু সামনে লাগবে, আপনারা নিজেরা শিখতে গেলে লাগবে, বা নেক্সট ক্লাসে যখন আপনাদেরকে ওয়েব হ্যাকিং শেখাবে সেইখানে কিন্তু এই ইনফরমেশনগুলো লাগবে, ঠিক আছে। তো নেক্সটে আমার কি আছে, আচ্ছা, ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ারে আমার অনেক ধরনের প্রোটোকলই ইউজ হয়। তার মধ্যে আমি কেন এআরপিটা রাখছি এটা পরে বুঝতে পারবেন। অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, ঠিক আছে। এআরপি কি কাজ করে কেউ কি বলতে পারবেন? এটাকে সরাই, এআরপির কাজ কি কারো জানা আছে? আচ্ছা, কেউ মনে হয় সমস্যা নেই। এআরপিটা একটু মানে
আমরা একটু কম জানি, বাট এআরপিটা কিন্তু হ্যাকারদের অনেক পছন্দের একটা প্রোটোকল, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। এই প্রোটোকলটার কাজ কি আমি বলি। বেসিক্যালি ডাটা লিঙ্ক লেয়ারে কি হয়, আমার মেইনলি লিঙ্কড করে যে আমি কোন পিসিতে, মানে রিসিভারে যে পিসিতে একটা আইপি অ্যাড্রেস আছে, বা রাউটারের, মানে ডাটা লিঙ্ক করে। মানে ধরেন আমি একটা কথা বলছি একটু আগে, যে যখন আমি একটা মেসেজ আপনাকে পাস করতেছি, ফার্স্টে কিন্তু এটা আমার রাউটারে যাচ্ছে, তাই না? সেই রাউটার থেকে আরেকটা রাউটারে যাচ্ছে, তারপরে এরকম অনেকগুলো রাউটার ঘুরে ঘুরে আপনার কাছে আসছে। তো এইটা যখন রাউটারের কাছে যায়, রাউটারের আইপি অ্যাড্রেসটা তো জানে, ঠিক আছে, কিন্তু রাউটারে যখন আমি পাঠাচ্ছি তখন কিন্তু আমার রাউটারের ম্যাক অ্যাড্রেসটা আমার জানা লাগবে। তো রাউটারে যখন আমার সেন্ড করা লাগবে তখন আমার কিন্তু ম্যাক অ্যাড্রেসটা আমার জানা লাগবে। তো এই যে আইপি অ্যাড্রেস কি করে, ধরেন এই যে এখানে পিকটা দেখে ভালো বুঝতে পারবেন, এ নামে যে সিস্টেমটা আছে, উপরের পিকটা একটু দেখেন খেয়াল করে, এটা এ নামে যে সিস্টেমটা আছে বা পিসিটা আছে, সে আমার রাউটার, এখানে এগুলোকে রাউটার হিসেবে কল্পনা করেন, ঠিক আছে? সিস্টেম বি বা নিচে যে পিসি আছে, অনেকগুলো ধরেন রাউটার বা অনেকগুলো পিসি আছে। এখন ও বলতেছে যে এই যে 141.23.56.23 যে আইপি অ্যাড্রেস আছে, এটা কার, আমার তার ফিজিক্যাল অ্যাড্রেস বা আমার তার ম্যাক অ্যাড্রেসটা লাগবে, ঠিক আছে? এখন ও কি করে, এই জন্য একটা ব্রডকাস্ট রিকোয়েস্ট পাঠায়। ব্রডকাস্ট রিকোয়েস্ট কি দেখেন, একসাথে অনেকগুলারই রিকোয়েস্ট পাঠাইছে, তাই না? এখন বলেন ক্লাসে যদি, ধরেন আপনাদের ক্লাসে তো অনেকেই আছেন, তাই না? এখন ধরেন সাপোজ আমি আপনাদেরকে একজনের নাম ধরে ডাকলাম যে ভাই, এই ভাই নামে কে আছে, ঠিক আছে? এখন এই পুরো ক্লাসে তো উনি একাই রেসপন্স করবে, তাই না? যে দাঁড়ায় বা হাত তুলে রেসপন্স করবে যে ভাই এই যে আমি। তো এখন এখানেও সিমিলারলি যখন আমি রিকোয়েস্টটা করতেছি, তো ও তো রেসপন্স করবে, ধরেন বি সিস্টেম যেটা, সে বলবে যে এই যে আমার ফিজিক্যাল অ্যাড্রেস এইটা। এটা আবার রেসপন্স করে ইউনিকাস্টের মাধ্যমে, মানে দেখেন আমি রিকোয়েস্ট পাঠাইছি অনেকজনকে, কিন্তু রিপ্লাই কিন্তু পাইছি একজনের কাছ থেকে। তো এখানে যে ব্রডকাস্ট আর ইউনিকাস্ট, ঠিক আছে, ব্রডকাস্টের মাধ্যমে আমি অনেকগুলো রিকোয়েস্ট পাঠাইতে পারতেছি একসাথে অনেকরে, আর ইউনিকাস্টে আমি একজনকেই কিন্তু রেসপন্স করতেছি। তো এইখানে সমস্যাটা কি হয়, এইটাই কিন্তু এআরপি প্রোটোকলের কাজ, ঠিক আছে? বেসিক্যালি এই পুরো যে প্রসেসটা বললাম, এটা কিন্তু এআরপি প্রোটোকলের কাজ। এখন এইখানে যদি কোনো বাগ থাকে, হ্যাকাররা এটারা ইউটিলাইজ করে। কিভাবে করে, আপনারা নাম শুনছেন, এটা আমি শিওর, ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকের নাম শুনছেন না অনেকে? জি ভাই। ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকে কি হয়, ধরেন সাপোজ এই যে ইউজার যে আছে এখানে, যে দেখতেছেন, ও কি করে, আচ্ছা আগে হ্যাকারের কাছে আসি, ঠিক আছে? হ্যাকার কি করে, রাউটারের তো একটা গেটওয়ে থাকে, মানে গেটওয়ে আইপি অ্যাড্রেস, যেটার মাধ্যমে আমার পুরো প্যাকেটটা পাস হবে, মানে প্যাকেটটা বের হবে ওই রাউটারটা থেকে, হ্যাঁ, এক্সপোজড হবে বলতে গেলে। তো কি করে হ্যাকার হচ্ছে ম্যাক অ্যাড্রেসটাকে এআরপি পয়জনিং করে আমার ওই আইপি অ্যাড্রেসে ওর নিজের ম্যাক অ্যাড্রেসটা বসায় রাখে, ঠিক আছে? মানে ওই যে গেটওয়েটা বললাম না, গেটওয়েতে ওর নিজের ম্যাক অ্যাড্রেসটা, অ্যাটাকারের যে ম্যাক অ্যাড্রেসটা, সেটা বসায় রাখে। এটা কিভাবে করে, এটা এআরপি পয়জনিং এর মাধ্যমে করা হয়, ঠিক আছে? এখন ও তো বসায় রাখছে, ঠিক আছে, এবার বসায় রাখছে, এবার ইউজার কি করছে, ইউজার তো জানে না এদিক দিয়ে হ্যাকার কি করতেছে না করতেছে। ইউজার তো ইউজারের মতো ডাটা পাঠাচ্ছে। এখন পাঠানোর সময় তো এই যে রাউটারের কাছে গেটওয়ে বলবে যে এই গেটওয়ে আইপি অ্যাড্রেস যার আছে সে রেসপন্স করো তার ম্যাক অ্যাড্রেস দিয়ে। এখন ও তো পয়জনিং করে ওই আইপিতে ওর ম্যাক অ্যাড্রেস বসায় রাখছে, তাই না? এই হ্যাকারের ম্যাক অ্যাড্রেস বসায় রাখছে। তো কি করবে, হ্যাকারের ম্যাক অ্যাড্রেস একে রেসপন্স করবে যে হ্যাঁ এই যে আমি, মানে ও একটা রেসপন্স ক্রিয়েট করে ওকে পাঠাবে যে হ্যাঁ এই যে আমি, আমাকে ডাটা পাঠাও, ঠিক আছে? ও কি করবে, ও ওকেই ডাটাটা পাঠিয়ে দিবে, মানে ও তো ভাবতেছে আমি রাউটারে পাঠাচ্ছি, এটা সার্ভারে যাবে, কিন্তু আলটিমেটলি দেখেন চিত্রটা দেখলেই বোঝা যাচ্ছে ফুল কমিউনিকেশনটা এইখানে হইতেছে, এই যে এইভাবে সার্কুলেট হইতেছে, তাই না? এইখানে কি আদতে কোনো মেসেজ যাচ্ছে বা কিছু করতেছে, করতেছে না, সার্ভারের জায়গায় বসে আছে, কিন্তু ইউজার যে এদিক দিয়ে সব কিছু অ্যাটাকাররা দিয়ে দিচ্ছে, এটা ইউজার বুঝতেছে না, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক। এটা কিন্তু এই যে এআরপি যেটা, এই অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকলের মাধ্যমে আমার কিন্তু এই কাজটা করা হয়, ঠিক আছে? ওকে, এখন আসি ওয়ারশার, ঠিক আছে? ওয়ারশার কি, এটা হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক স্নিপিং টুল। এটা আপনার, খারাপ হ্যাকাররাও ইউজ করে, তো করতে পারে, চাইলে ভালো হ্যাকাররাও ভালো কাজের জন্য ইউজ করতে পারে।
কারণ এই ওয়ারশার্কটা যদি সাপোজ ধরেন নেটওয়ার্কে কারো নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে, সেই নেটওয়ার্কের সাথে যদি আমি যুক্ত হয়ে যাই, সাপোজ ধরেন আপনাদের কাছে যে আমি আপনাদের রাউটারের সাথে কানেক্টেড হয়ে গেছি, এখন যদি আমি ওয়ারশার্কটা ওপেন করি, ওই রাউটারের আন্ডারে যতজন আছে সবাই কি ধরনের কাজ করতেছে, রিকোয়েস্ট করতেছে, রেসপন্স করতেছে, এগুলো কিন্তু আমি দেখতে পারবো। ঠিক আছে, এটা আপনাদেরকে একটু আমি খুলেই দেখাই। আচ্ছা, আগে একটু বলে নিই তার আগে ভালো কথা, সেটা হলো যে ওয়ারশার্ক টুলটা কিন্তু আপনার উইন্ডোজের জন্যও আছে, লিনাক্সের জন্যও আছে, সেম একদম সেম। বাট লিনাক্সে এটা হচ্ছে আপনার বাই ডিফল্ট ডাউনলোড করা থাকবে। ঠিক আছে, মানে এটা বাই ডিফল্ট টুল লিনাক্সে। আর উইন্ডোজের জন্য জাস্ট ওয়ারশার্ক উইন্ডোজ ডাউনলোড লিখলেই হয়ে যাবে। এখানে গেলেই ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এটা জাস্ট এক্সিকিউট একটা ফাইল দিয়ে দেয়, ওইটা এই যে এখান থেকে ডাউনলোড করলে হয়ে যাবে, করে আপনারা এক্সিকিউট করে নেবেন, ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে, এটা তেমন কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, এইখানে দেখেন আমার অনেকগুলো ইয়ে দিচ্ছে যে আমি কোন নেটওয়ার্কের স্নিপিং, মানে কোন নেটওয়ার্কের রিকোয়েস্ট রেসপন্স বা প্যাকেটগুলো দেখতে পাচ্ছি। তো যেহেতু দেখেন আমি যদি ইথারনেটের সাথে কেবলের সাথে কানেক্টেড থাকতাম, তাহলে কিন্তু আমার এটা দেওয়া লাগতো। ঠিক আছে, আর এই আমি যেহেতু এখন ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছি, তো ডাব্লু ল্যানে আমার এটা ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন, এই যে দেখেন কত ধরনের প্যাকেট আসতেছে, ইউডিপি 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 বেশি কেন আসতেছে, কারণ আপনাদের সাথে আমি এখন কলে আছি না, এই জন্য ইউডিপিটা বেশি দেখাচ্ছে। ঠিক আছে, আমি যদি এখন ফেসবুক বা ওয়েবসাইটে কোনো কাজ করতাম, তখন কিন্তু আমার টিসিপি, এইচটিটিপিএস এগুলো বেশি দেখাচ্ছে। ঠিক আছে, দেখেন এখন এইটাতে কিন্তু শুধু আমার প্যাকেটগুলো যে দেখাচ্ছে তা না, আমার রুমে যে বাকি চারজন আছে ওদের প্যাকেটও কিন্তু দেখাচ্ছে। এখন ওরা যদি এমন কোনো কাজ করে, ধরেন এমন কোনো একটা ওয়েবসাইটে কাজ করতেছে বা কোনো ইনফরমেশন বা কারোর সাথে মেসেজিং করতেছে, যেই ওয়েবসাইটটা মানে অতটা সিকিউর না, মানে ওই ওয়েবসাইটে ধরেন যে ইনফরমেশনগুলো পাস হয় ওইগুলো এনক্রিপ্টেড হয় না। তো ওই এনক্রিপ্টেড না থাকলে কি হবে, এখানে যে আমি বসে বসে যে সব কিছু মনিটরিং করতেছি, আমি কিন্তু দেখতে পারবো যে ওরা কী ধরনের কাজ করতেছে না করতেছে, সব কিন্তু আমি এখানে বসে বসে দেখতে পারবো। ঠিক আছে, তো যেহেতু এখন মানে সাইবার ওয়ারটা অনেক বেশি সিকিউর, যেমন দেখছেন টিএলএস মেথড, এসএসএইচ, তারপরে এইচটিটিপিএস, মানে সব কিছু এখন কিন্তু সিকিউর, মানে সব কিছু এখন এনক্রিপ্টেড থাকে। যে কারণে এই কাজটা করা কিন্তু এখন অনেক বেশি কঠিন। ঠিক আছে, খুব বেশি মানে খুব বেশি ঝামেলা না হলে কিন্তু এখানে কিন্তু এভাবে ধরা যায়। বাট কেউ যদি অ্যাটাক করে, না কি অ্যাটাক করতেছে না করতেছে কোনো ওয়েবসাইটে, এইগুলো কিন্তু আপনি এইখান থেকে মনিটরিং করতে পারবেন। মানে আপনি ব্লুটিং এর কাজটা কিন্তু এখানে করতে পারতেছেন, যে কেউ এআরপি পয়জনিং করতেছে নাকি, কেউ আপনার ব্রুট ফোর্স অ্যাটাক দিচ্ছে নাকি, এই ধরনের ইনফরমেশনগুলো কিন্তু আপনি এখান থেকে দেখেই বুঝতে পারবেন যে কোন ধরনের অ্যাটাক চলতেছে। ঠিক আছে, বা কে কোন সাইটে যাচ্ছে এগুলো কি আমরা জানতে পারি? হ্যাঁ হ্যাঁ পারবেন। দেখেছি এইচটিটিপিএস, এইচটিটিপি কোনো ইয়া নেই, টিসিপি যদি দেখি, দেখেন টিসিপি কিন্তু এই যে দেখেন টিসিপির যে একটা ইসে ক্লিক করছি, এখানে নিচে দেখেন আমার কিন্তু যে প্রোটোকলগুলো টিসিপি, তারপরে কি কি লেয়ার আছে সব লেয়ারগুলো এখানে চলে আসে আমার। এই দেখেন, এই যে ডেস্টিনেশন যে, দেখেন আমি যে ক্লিক করছি ওর ডেস্টিনেশন যেই ম্যাক অ্যাড্রেস, সেই ম্যাক অ্যাড্রেস কিন্তু এখানে দেখা যাইতেছে। তারপরে এই যে আমার সোর্সের আইপি অ্যাড্রেস, তারপরে দেখেন আমি যেহেতু টেন্ডার ইউজ করতেছি, টেন্ডার রাউটার, তাই কিন্তু এখানে টেন্ডার ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে। ঠিক আছে, আর আমি এইচটিটিপিএস আসতেছে না কেন, এইচটিটিপিএস মনে হয় না এখন আসে না কোনো প্যাকেট, এই জন্য দেখাচ্ছে না। আর এইচটিটিপি তো এখন থাকে না তেমন একটা, এইচটিটিপি তো গায়েব হয়ে গেছে, কারণ এইচটিটিপি সিকিউর না। তো এইটা এখন কথা হচ্ছে যে এটা তো দেখলাম এমনি বেসিক, তো এখন এটার মাধ্যমে কিভাবে আমরা
মানে ইয়ে করবো যে কোনো অ্যাটাক হচ্ছে কি না হচ্ছে, এই জন্য আমার কিন্তু কিছু কমান্ড আছে বা ফিল্টারিং কিছু কমান্ড আছে, ওই কমান্ডগুলো কিন্তু আমরা ইউজ করি, ঠিক আছে। তো আপনাদের এখানে একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিছি, এইখানে একটা পিডিএফ আছে, পিডিএফটা আমি নিজে বানাইছি, মানে পিডিএফটার মধ্যে আসলে মানে আমি এক জায়গায় পাইছিলাম, ওখানে কিছু ছবি পাইছিলাম আর কি ওই বইটার। তো ওটাকে আমি একটা পিডিএফ বানাই রাখছি, মনে হয়েছে ওয়াইশার্কের জন্য একটু পড়াটা ইম্পর্ট্যান্ট। তো আপনাদেরকে এটা তো দিয়ে দিচ্ছি, স্লাইডে পেয়ে যাবেন। এখানে এনে যদি বইটা একটু পড়েন, কিছু কিছু দেখতে পারবেন, ঠিক আছে, যে কোথায় যে এই যে দেখেন আইডেন্টিফাই ম্যানুফ্যাকচারার্স, ঠিক আছে, কোন কোন কোম্পানির ম্যাক অ্যাড্রেস আছে দেখেন, এখানে যে দেখতে পাবেন এডিট প্রিফারেন্স নেম রেজুলেশন ম্যাক অ্যাড্রেস। ধরেন আমরা যাই, ঠিক আছে, এডিট প্রিফারেন্স নেম রেজুলেশন, কি বলবো আরেকবার একটু দেখি, এনাবেল, আচ্ছা এটা অলরেডি এনেবল করা আছে, এই জন্য আমার এই যে এখানে দেখেন দেখাচ্ছে যে কোন কোন ম্যানুফ্যাকচার কোম্পানির আইপি অ্যাড্রেস, ওইগুলো কিন্তু দেখাচ্ছে, মানে আইপি অ্যাড্রেসে সরি ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে, ম্যাক অ্যাড্রেসের ফার্স্ট পার্টটুকু থাকে কিন্তু আপনার কোম্পানি, মানে কোম্পানির যে ম্যানুফ্যাকচার যে কোম্পানি থাকে তাদের ইয়েটা দেওয়া থাকে, ঠিক আছে, ওটাকে আপনার ডিজিট আকারেও দেখা যায়, আবার অনেক সময় এই কোম্পানির নাম পুরোপুরি দেওয়া থাকে, ঠিক আছে। দেখেন ইন্টেলের এই জন্য ফার্স্ট ইয়েটা এক, ঠিক আছে, হেক্সাডেসিমাল ভ্যালু এখানে দেয় নেই, বাট পরের তিনটা কিন্তু আলাদা। ইন্টেলের অনেকগুলো কিন্তু এরকম, ধরেন ইন্টেলের তো হাজার হাজার ডিভাইস আছে, তাদের জন্য আবার প্রত্যেকটার জন্য কিন্তু এই ডিজিটগুলো কিন্তু আলাদা, কিন্তু এই ফার্স্টের ডিজিট তিনটা কিন্তু সব কিছু হচ্ছে আপনার ইন্টেলের সেম। তারপরে এই যে টেন্ডা টেকনোল, যেটা টেন্ডা টেকনোলের কিন্তু এই যে ফার্স্টের তিনটা এক, পরেরগুলো কিন্তু আলাদা, ঠিক আছে। এই যে দেখেন, ইন্টেলের ওটা কি ম্যাক অ্যাড্রেস? এটা ম্যাক অ্যাড্রেস, দেখেন এই যে এখানে B40F3B, ঠিক আছে, এই তিনটা টেন্ডা টেকনোলজির টেন্ডা টেকনোল যত ডিভাইস ম্যানুফ্যাকচার করছে সবার জন্য কমন, পরের তিনটা প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা। সিমিলারলি ইন্টেলেরও এই যে 7404F1, এই তিনটা কিন্তু ইন্টেলের জন্য আলাদা, মানে ইন্টেলের সবার সেম, কিন্তু পরের তিনটা কিন্তু আবার ইন্টেলের প্রত্যেকটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড ডিভাইস যেগুলো ওরা বানাইছে ম্যানুফ্যাকচার করছে সবগুলো কিন্তু কিন্তু এই তিনটা আলাদা, ঠিক আছে। এইভাবে আর কি ম্যাক অ্যাড্রেসগুলো আর কি হয়। তো নেক্সটে যদি এটা আরো অনেক কিছুই আছে। আচ্ছা, টি শার্ক বলে একটা টুল আছে, এই টুলটা আসলে জিইউআই না, মানে কোনো গ্রাফিক্স ইন্টারফেস নাই, এটা পুরোপুরি কমান্ড লাইন বেস, ঠিক আছে, মানে এখানে আপনি বিভিন্ন দেখেন এখানে কমান্ড ইউজ করছে একটা, দেখছেন, এই ধরনের কমান্ড ইউজ করলে আপনার আউটপুট দেখায়, মানে অনেক শর্ট করে করে দেখায়, ঠিক আছে, যে কি কি আছে না আছে সব কিছু দেখা যায় এখানে। এটা কাজ করে এই যে ওয়ার শার্কের মধ্যে, ওয়ার শার্কের এইখানে যেমন একটা আপনার দেখতেছেন যে এখানে যে ডিসপ্লে ফিল্টারের এখানে বিভিন্ন কমান্ড লিখলে আপনার দেখায়, ওই জিনিসগুলো টি শার্কে পুরোপুরি কমান্ড দিয়ে করলে আর কি আপনার কমান্ড লাইন যে আর কি কনসোল আছে এখানে সব কিছু দেখায়। আচ্ছা, এই যে দেখেন টিসিপি অ্যানালাইসিস, টিসিপির কিন্তু অনেকগুলো ফ্ল্যাগ আছে, ঠিক আছে, এক একটা ফ্ল্যাগের এক এক কাজ, যেমন সিনক্রোনাইজ হয়েছে কিনা না, টিসিপি ফ্ল্যাগ আপনাদের একটু দেখাই, টিসিপি এটাতে ইউডিপি, এটা, ঠিক আছে, এই যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল টিসিপি, টিসিপি ফ্ল্যাগ, এই যে দেখেন ফ্ল্যাগ নামে একটা অপশন আছে এখানে, এই ফ্ল্যাগটা কি করছে, এই মানে এই প্যাকেটটা কি করছে, অ্যাকনলেজমেন্ট করছে। ফ্ল্যাগের অনেক ভাগ আছে, দেখেন ফিন মানে ফিনিশ, ঠিক আছে, সিন মানে সিনক্রোনাইজেশন, রিসেট মানে পুরোপুরি রিসেট করে দেওয়া, তারপরে পুশ মানে কোনো কিছু যদি পুশ করতে হয় সেটা পুশ করা, আর এসিকে মানে অ্যাকনলেজমেন্ট, আর্জেন্ট মানে আমার এই প্যাকেটটা আর্জেন্ট পাঠাতে হবে, তো এর প্রায়োরিটি থাকবে সবার উপরে, তখন কিন্তু এটা অন হয়ে যাবে, ঠিক আছে। এরকম আরো অনেক ধরনের ফ্ল্যাগ আছে। রিজার্ভ, যদি কেউ মানে কোনো এটাতে কোনো কাজ করতে পারে, এটা রিজার্ভ করা এই প্যাকেটটা, তো এটা রিজার্ভটা তখন অন হয়ে যাবে। তো এটা যেহেতু একটা অ্যাকনলেজমেন্ট প্যাকেট,
দেখেন এখানে কিন্তু অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগটা জাস্ট অন হয়ে আছে। যদি এটা আর্জেন্ট প্যাকেট হইতো এটা কিন্তু আর্জেন্টটা অন হয়ে যেত আমার, ঠিক আছে। তো দেখেন এইখানে অ্যাকনলেজমেন্ট এরকম ধরেন সিনক্রোনাইজেশন যদি কোনো প্যাকেট থাকে দেখবেন যে শুধু সিনক্রোনাইজটা অন হয়ে আছে, এরকম আর কি দেখালাম না। এই যে এটা দেখানোর জন্য যে আমার সাপোজ ধরেন ক্রেডেনশিয়াল এক্সট্রাক্ট করতে যাচ্ছি আমি, ঠিক আছে। কোনো ধরেন কেউ কোনো ক্রেডেনশিয়াল দিছে, ধরেন আমি যে রাউটারে আসি সে কোনো ক্রেডেনশিয়াল দিছে, এখন ওইটাকে আমি দেখতে পাচ্ছি ক্রেডেনশিয়ালগুলো কী কী দিছে। এখন ওইটা দেখার জন্য আমার কী কী করতে হবে, ও তো কাজটা অ্যাপ্লিকেশন লেয়ারেই করছে, তার মানে এইচটিটিপির মাধ্যমেই করছে। তাহলে আমার এইচটিটিপি থাকবে এইচটিটিপি ডট রিকোয়েস্ট ডট মেথড, মানে আমার এইচটিটিপি রিকোয়েস্ট মেথডটা কী ছিল সেটা বলতে হবে। তো ধরেন কেউ কোনো ক্রেডেনশিয়াল দিছে ব্রাউজারে, তো ক্রেডেনশিয়াল দিলে কি এটা পোস্ট রিকোয়েস্টে যায় না? এই কোশ্চেনটা আপনাদেরকে আমি করছিলাম যে সাপোজ কেউ কোথাও লগ ইন করতে আসছে ফার্স্ট টাইম, তখন কি থাকবে, এটা পোস্ট রিকোয়েস্ট থাকবে না? তো এই পোস্ট রিকোয়েস্ট দিয়ে যখন আমি ফিল্টার করবো, তার মানে আমার কাইন্ড অফ ধরেন 20-30 হাজার ডাটা থেকে আমি 500 ডাটা ফিল্টার করে নিয়ে আসলাম মাত্র। এখন কি আমার এই জিনিসটা অ্যানালাইসিস করার সুবিধা, কারণ এখন আমি বুঝতেছি যে এখানে যেই ডাটাই থাকুক না কেন সবই আর কি পোস্ট পোস্ট রিকোয়েস্টের ডাটা। তারপর ধরেন এই যে হ্যাশ এক্সট্রাকশনের জন্য একটা কমান্ড আছে, smb2 ডট কমান্ড ইকুয়ালস টু 0 to 01, ঠিক আছে। এটা দিলে আপনার হ্যাশ এনটিএলএম হ্যাশগুলো দেখায় যদি কোনো হ্যাশ পাস হয়ে থাকে আর কি সেক্ষেত্রে। তারপরে এই যে এনক্রিপ্টেড ইনক্রিপ্টেড ট্রাফিকগুলো দেখার জন্য কি করতে হবে, এডিট প্রেফারেন্স এসএসএলটা অন করে দিতে হবে। দেখেন না অন আছে, এডিট এই যে দেখেন এসএসএল, ঠিক আছে। তো মোটামুটি এখন আমরা তাহলে একটু মানে কোনো একটা প্রবলেম থেকে প্র্যাকটিস করে দেখবো যে কীভাবে আর কি এই কমান্ড মানে এই কমান্ডগুলো আমরা ফিল্টার করতে হয়, ঠিক আছে। একটা কোশ্চেন দেখবো, ওই কোশ্চেনগুলোর অ্যান্সার করবো আমরা, কোশ্চেনগুলোর অ্যান্সার করলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো অনেক কমান্ডই আছে ওইগুলা মানে প্র্যাকটিস করতে করতে আর কি হয়ে যাবে, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আমরা এগুলো নেটেই পেয়ে যাবো। বাট কোন ধরনের ইনফরমেশনগুলো বের করার জন্য কোন ধরনের কমান্ড ইউজ করতে হয় এই জিনিসটা কিন্তু আমাদের বোঝা লাগবে। না বুঝলে কিন্তু মানে ওই নেটে যে সার্চ করবো, আমি তো মানে হাজার হাজার কমান্ড আছে, আমি কি প্রত্যেকটা কমান্ড ব্রুট ফোর্স চালিয়ে দেখবো নাকি, তা তো করবো না, ঠিক আছে। তো এখানে কিছু কোশ্চেন আছে, আমরা এখানে 3টা পিকেএফ ফাইল রাখছি, ওই 3টা পিকেএফ ফাইল আমরা অ্যানালাইসিস করবো এখন, ঠিক আছে। আপনারা কি সবাই আছেন নাকি বোরিং হয়ে গেছেন? হ্যালো, জি ভাই। আচ্ছা বুঝতেছেন তো নাকি মানে সবাই অনেক নীরব? বুঝতেছি ভাই। আচ্ছা, এটা দিয়ে দিছি আপনাদেরকে, আপনাদের ড্রাইভে আছে। তো আচ্ছা ফার্স্টে কোশ্চেনটা কি বলছে দেখি একটু। আচ্ছা ফার্স্টের কোশ্চেন দেখা যায়। আচ্ছা
বলছি যে পিকেএফ অন ফাইলটা ওপেন করতে ওয়াশার দিয়ে হোয়াট ইজ দ্য আইপি অ্যাড্রেস দ্যাট ইনিশিয়েট অ্যান্ড আইসিএমপি অর পিং। ঠিক আছে, যদি এখানে আইসিএমপি না দিয়ে পিং দিয়ে দিত তখন কিন্তু আপনার এটাকে বুঝে নিতে হতো যে এটা যে আমার আইসিএমপি প্রোটোকলের মাধ্যমে করা হয়েছে। কারণ কি, পিং নামে একটা কমান্ড আছে জানেন? পিং পিং কমান্ডের কাজ কি? পিং, সাপোজ ধরেন আপনি কোনো একটা ওয়েবসাইটে ঢুকতে যাচ্ছেন বাট লোড নিচ্ছে, মানে ঢুকতে পারতেছেন না, ঠিক আছে? তো আপনি কি করলেন, ওই ওয়েবসাইটের নাম বা আপনি ওই ওয়েবসাইটের যদি কোনো আইপি অ্যাড্রেস আপনার জানা থাকে, পিং লিখে ওই জিনিসটা দিলে দেখতে পারবেন যে যদি ও কোনো রেসপন্স করে, মানে পিং দিলে কি হয়, ওই আইপি অ্যাড্রেস বা ওই ওয়েব সার্ভারে ও রিকোয়েস্ট পাঠায়। ঠিক আছে, অনেকগুলো রিকোয়েস্ট পাঠায় র্যান্ডম, আইসিএমপি প্রোটোকলের মাধ্যমে এই রিকোয়েস্টটা যায়। তো যদি ওর রেসপন্স করে, যে প্রত্যেকটা যে 64 বাইট ফ্রম 8888 আসতেছে না, এটা কি আসতেছে বলুন তো, এটা ওরা রেসপন্স করতেছে। ঠিক আছে, তো এটার জন্য কত মিলি সেকেন্ড টাইম লাগতেছে সেগুলো এখানে উল্লেখ করতেছে। তো ওরা 4টা প্যাকেট পর্যন্ত পাঠায়, যদি 4টা প্যাকেটের পরেও যদি কোনো রেসপন্স না আসে ওটা কিন্তু টার্মিনেট করে দেয়। তার মানে ওই ওয়েবসাইট আর কি আপনাকে অ্যালাউ করতেছে না সামহাও, বা সার্ভার হয়তো বন্ধ আছে, এই টাইপের কিছু। ঠিক আছে, তো এই পিং মানে কিন্তু আইসিএমপি প্রোটোকল। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো বলছে যে কোন আইপি অ্যাড্রেসটা ইনিশিয়েট করছে, ঠিক আছে, এই পিং কি এটা ইনিশিয়েট করছে কি, মানে ফার্স্টে যে এই কাজটা করছে সে তার আইপি অ্যাড্রেসটা হচ্ছে। তো এটার জন্য আমরা কি করব, ওয়েবসাইট দিয়ে এটা ওপেন করবো। ঠিক আছে, এই ফাইলটা ওপেন করছি, হ্যাঁ, ওয়েবসাইট দিয়ে ওপেন করলে এরকম আসবে। এখন দেখেন এখানে কিন্তু অনেক ফাইল, ঠিক আছে, টিসিপি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। যদি আমি আইসিএমপি দেখতে চাই, ঠিক আছে, তাহলে আমি কি লিখে সার্চ করবো, এখানে আইসিএমপি লিখে দিলাম। এবার দেখেন মাত্র কয়টা, 1 2 3 4 5 6 7 8টা প্যাকেট শো করতেছে আমার। দেখেন একই সেম ফরম্যাট না, দেখেন এখানে যেভাবে রেসপন্স করছিল 64 বাইট ফ্রম আইসিএমপি, এবার এখানে দেখেন এইভাবে রিপ্লে রিকোয়েস্ট রিকোয়েস্ট করছে, আর এই যে রিকোয়েস্ট করছে আর রিপ্লে দিছে, আবার এই আইপি অ্যাড্রেস থেকে রিকোয়েস্ট গেছে, এই আইপি অ্যাড্রেস থেকে রিপ্লে আসছে। যে দেখেন, তো ফার্স্টেরটা দেখেন সোর্স, মানে এখানে কি করছে, রিকোয়েস্ট করতেছে। রিকোয়েস্ট কে করে, সোর্স করে অবশ্যই। আর রেসপন্স কে করে, মানে যে যে যার কাছে আমার পাঠানো হয়েছিল ডেস্টিনেশন, সে কিন্তু রেসপন্স করে। দেখেন ফার্স্টে এ রিকোয়েস্ট করছে, তখনও ডেস্টিনেশন ছিল, আর রিপ্লাই করার সময় ডেস্টিনেশন, এই যে দেখেন ডেস্টিনেশন আইপি কিন্তু এখন সোর্স হয়ে গেছে। সোর্স হয়ে গেছে, ও রিকোয়েস্ট পাঠাবে, আর এই যে আগে সোর্স ছিল, মানে যে রিকোয়েস্ট পাঠাইছিল, সে এখন ওই রিপ্লাইটা পাবে। তো এখন কিন্তু ডেস্টিনেশন না। তাহলে আপনারাই বলেন যে ইনিশিয়েট করছিল যে সে, তার আইপি অ্যাড্রেসটা এখানে কোনটা হবে, দেখা যায় এটা? এখন বলেন তো যে আইপি অ্যাড্রেসটা কত? ফার্সিটা কি? হ্যাঁ হ্যাঁ 10.11 3.2। হ্যাঁ, এইটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে আমার এখানে অ্যান্সার হবে এটা। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কি বলছে, if we only wanted to see http get request in our pcap on dot pcap file, what filter would we use? তো আমাদের বলছে যে গেট রিকোয়েস্ট আমরা শুধু দেখবো। ঠিক আছে, গেট রিকোয়েস্ট দেওয়ার জন্য, দেখার জন্য আমাদের কি করতে হবে, http দেখেন লেখা আছে http ডট রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল টু, যে এখানে কিন্তু ডাবল ইকুয়াল দেওয়া লাগে। ঠিক আছে, আর এই গেট আপনি কোটেশনের ভিতরে দিলেও হবে, না দিলেও হবে, কোটেশন ছাড়া দিলেও হয়। ঠিক আছে, যদি এখন দেই, দেখেন এখানে কিন্তু আগে এখন কিন্তু সব গেট রিকোয়েস্ট, http গেট রিকোয়েস্ট, দেখেন মাত্র এই কয়টা আসছে। ঠিক আছে, আচ্ছা, এখন নেক্সট কোশ্চেন, তাহলে এটা হচ্ছে আমার সেই কমান্ডটা বা সেই ফিল্টার করার সেই কমান্ডটা, এটাই আমার অ্যান্সার। এখন নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে নাও অ্যাপ্লাই this filter to pickup file in washer, what is the name of the article that the IP address
10.10.67.199 ভিজিটেড, মানে বলতেছে যে একটা আর্টিকেল ভিজিট করছে এই আইপি অ্যাড্রেস, সেটা সেই আর্টিকেলটার নামটা বের করতে বলছে। এখন আমার দুইটা জিনিস আছে আমার কাছে ইনফরমেশন, বলেন তো কি কি। একটা হলো ধরেন আপনারা জাস্ট বলছে যে আইপি অ্যাড্রেস এটা থেকে একটা আইপি আর্টিকেল ভিজিট করেছে, আর্টিকেলের নাম কি, শুধু যদি এইটুকু বলি একটা ইনফরমেশন তো ক্লিয়ার আমাদের যে আমাদের আইপি অ্যাড্রেসটা আছে। আর একটা ইনফরমেশন আছে, কি ইনফরমেশন কেউ বলতে পারবেন? এটা কি গেট রিকোয়েস্ট? হ্যাঁ এক্স্যাক্টলি, এটা গেট রিকোয়েস্ট না, যে আমি একটা আর্টিকেল ভিজিট করতেছি, মানে কি আর্টিকেলের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, গেট গেট চাচ্ছি আমি যে আর্টিকেলটা পড়তে চাইতেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা গেট রিকোয়েস্ট। যদি আমি কোনো কিছু ওই আর্টিকেলে কিছু পোস্ট করতাম, কোনো কমেন্ট করতাম, সেক্ষেত্রে এটা কি রিকোয়েস্ট হতো? পোস্ট রিকোয়েস্ট হতো, তাই না? তাহলে আমার দেখেন মেথড গেট আছে। এখন দেখেন এখানে কিন্তু আরো অনেক আইপি অ্যাড্রেস ধরেন আছে বা থাকতে পারতো। এখন আমার কাছে আরেকটা ইনফরমেশন আছে, কি আছে? আইপি অ্যাড্রেস আছে, ঠিক আছে। আইপি অ্যাড্রেসটা এখন আমি যদি আরো স্পেসিফিক করি, এটা কি আমার আইপি সোর্স অ্যাড্রেসটা, মানে আমি আমি তো সেন্ডার, আমি হচ্ছে আপনার আর্টিকেলটা দেখতে চাচ্ছি, তাহলে কি আমি হচ্ছে আইপি ডট সোর্স না? তাহলে এখানে আমি আইপি ডট সোর্স ওইটা বসাবো। এখন দেখেন ফার্স্টে আমি গেট রিকোয়েস্ট দিয়ে এটাকে ফিল্টার করতেছি, তারপরে এন্ড মানে ডাবল কমান্ড চালানোর জন্য যে এটাও ট্রু হবে, এটাও ট্রু হবে, যে প্যাকেটগুলো সেইগুলো আমার খুলি শো করবে। দেখেন এটা যদি শো করে, তো এই দেখেন সব সোর্স অ্যাড্রেস আমার 199.199.199 আসছে। আবার রিকোয়েস্টগুলো, ঠিক আছে, রিকোয়েস্টগুলো কিন্তু সব গেট রিকোয়েস্ট। এখন দেখেন এইখানে যদি একটু করি যে দেখেন এখানে ফন্ট অসাম, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ইন্ডেক্স ডট জেসন, এগুলো তো আমার এই বিভিন্ন প্রোগ্রামিং এর আর কি, ওয়েব প্রোগ্রামিং এর এই যে ফন্ট 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 সব। আইপি অ্যাড্রেস কি ভুল দিলাম? আচ্ছা, ফাইলটা আসতে পারে কেন? না আসছে জেসন রোবটো, দেখেন সবগুলো কিন্তু বিভিন্ন ওই যে ফাইল, পিএনজি ফাইল, তারপর জেসন ফাইল। একটা এখানে ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে http://1.1, এখানে দেখেন এই জিনিসটা দেখেন পোস্ট, এটা কিন্তু একটা পাথ, ঠিক আছে, একটা ফাইল একটা ওয়েবসাইটের পাথ দেওয়া এখানে, যে এই যে পোস্ট, মানে হয়তো কোনো পোস্ট করছিল, সেই পোস্টের এই যে রেন্ডার অফ দ্য উইক এর নামে একটা আর্টিকেল, সেই আর্টিকেলটা পড়ছে এই যে গেট রিকোয়েস্টের মাধ্যমে, ঠিক আছে। তার মানে আমার আর্টিকেলের নামটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন এইচটিটিপির মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হলো কি এইচটিটিপি কিন্তু সিকিউর না, হ্যাঁ। এখন ওখানে কোনো কিছু, কোনো ডাটা আদান প্রদান করলে বা কোনো কমিউনিকেশন করলে ওই র টেক্সটগুলো কিন্তু দেখা যায়। তো ওই টেক্সটগুলো যদি দেখতে চান, তার জন্য কিন্তু এই যে ফলো, মানে আমি কিন্তু এখানে কি করছি, লেফট কার্সারে আপনার এই কি বলে মাউসে আপনার লেফট ক্লিক করছি, সরি লেফট ক্লিক না, রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করে ফলোতে গেছি, তারপর এইচটিটিপি স্ট্রিম দিছি, দিয়ে দেখেন এইখানে এই যে দেখছেন যে আর্টিকেলটা পড়ছিল বা যেই মানে যে ওয়েবসাইটটা অ্যাক্সেস করছিল ওর এইচটিএমএল কোড বা ওই আর্টিকেলের লেখালেখিগুলো চলে আসছে এখানে। এখানে দেখেন র ডাটা দেখা যাচ্ছে আমার এখানে, ঠিক আছে। এখানে দেখেন আরও একটা ইনফরমেশন, এই যে গেট রিকোয়েস্ট, ঠিক আছে, তারপরে কোন ইউজার এজেন্ট, মানে ইউজার কোন ব্রাউজার থেকে আমার রিকোয়েস্টটা করছে, এখানে দেখেন মজিলা ইউজ করছে, ঠিক আছে, লিনাক্স ইউজ করছে মেশিন হিসাবে, এগুলো দেওয়া আছে। তারপরে পোস্ট রিকোয়েস্ট থাকলে আর অনেক কিছু দেখানো যায়। আচ্ছা, এই যে দেখেন রেসপন্স করছে, দেখছেন রেসপন্সে স্ট্যাটাস কোড পাঠাই 200 ওকে, সার্ভার কি দেখেন, এটা কিন্তু অ্যাপাসি সার্ভার, ঠিক আছে, উবুন্টুর অ্যাপাসি সার্ভার থেকে আমার রেসপন্সটা গেছে সেটা বলতেছে, ঠিক আছে।
এই ইনফরমেশনগুলো আরও অনেক ইনফরমেশন থাকে, ঠিক আছে, এখানে আরও অনেক ইনফরমেশন থাকে। এগুলো কিন্তু সিটিএতে জিজ্ঞাসা করে যে এটা কোথায় আছে বা কি আছে, এই জিনিসটা কি, এই ধরনের কোশ্চেন কিন্তু করবে, তখন এটাকে ফ্ল্যাগ আকারে সাবমিট দেওয়া হবে। তো ওকে, এটা গেল। এখন বলছে pcap.pcap2 ফাইলটা অ্যানালাইসিস করতে একটা এফটিপি ট্রাফিক হোয়াট পাসওয়ার্ড ওয়াজ লিক ডিউরিং দ্য লগ ইন প্রসেস, ঠিক আছে। আচ্ছা, এফটিপি একটা প্রোটোকল ফাইল ট্রান্সফার করে। এখন ফাইল ট্রান্সফার করার জন্য হয়তো কোথাও পাসওয়ার্ড দিয়ে এই এফটিপি প্রোটোকলে লগ ইন করতে গেছে কোনো হ্যাকার, লগ ইনটা ফেইলও হতে পারে আবার সাকসেসফুলও হতে পারে, যেটাই হোক না কেন, যেহেতু বলে দিছে এফটিপি ট্রাফিকের মাধ্যমে হয়েছে, লিক হয়েছে একটা পাসওয়ার্ড, তাহলে আমার ফার্স্ট কাজ কী হবে, আমার এফটিপিটা দেখা, এফটিপিটা ফিল্টার করে আনা। তো আমি যদি এটা ওপেন করি, তো দেখেন tcp.port ইকুয়ালস টু এফটিপি পোর্ট হচ্ছে আমার 21 মেবি, ঠিক আছে, আমি নিজেও শিওর নয়, 21ই হওয়ার কথা। দেখি, দেখেন প্রোটোকলে এফটিপি চলে আসছে সব কিছু, ঠিক আছে। এখন আমি ফিল্টার করছি বলে জাস্ট এফটিপি ডাটাগুলো, এই যে এই কটা ডাটা দেখতে পাচ্ছি, বাট যদি আমি এখানে ফিল্টার ছাড়া করতাম, এখন দেখেন কত ডাটা, শেষই হবে না এরকম। তো এটা আবার করি, এখন দেখেন এফটিপি ডাটাগুলোই দেখাচ্ছে, ঠিক আছে। আর যেহেতু এফটিপি আমার টিসিপি প্রোটোকলের থ্রুতে কানেকশন এস্টাবলিশ করে, তাই এখানে টিসিপিটাও কিছু দেখাচ্ছে, বাট এই টিসিপিটা মেইনলি করা হয়েছে এফটিপি কানেকশন এস্টাবলিশ করার জন্য, ঠিক আছে। এটা নিয়ে কনফিউজড হয়ে যাবেন। এখন দেখেন এইখানে কিন্তু আমার ইনফরমেশনগুলো আপনারা যদি একটু খেয়াল করেন দেখা যাচ্ছে, ঠিক আছে। এই দেখেন এখানে রেসপন্স করছে কোয়াইট, এফটিপি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলছে, রিকোয়েস্ট করছে, যেন কোয়াইট লিখছে। আর এফটিপি সার্ভার কিন্তু আপনাকে গুড বাই বলছে, মানে ওকে, যে আপনার কানেকশন এখন ক্লোজ, এফটিপি কানেকশন ক্লোজ। এখন দেখেন টিসিপির মাধ্যমে কানেকশন এস্টাবলিশ চলছে এতক্ষণ ধরে, ঠিক আছে। কানেকশন এস্টাবলিশ করছে, করার পরে দেখেন এফটিপি কি বলতেছে, ওয়েলকাম টু দ্য টিবিএফসি এফটিপি সার্ভার, ঠিক আছে। টিবিএফসি একটা কোনো প্ল্যাটফর্ম, ওটার এফটিপি সার্ভারকে ওয়েলকাম করতে হবে। এখন বলছে দেখেন, এই দেখেন রিকোয়েস্ট করছে, এই রিকোয়েস্টে একটা হ্যাকার করছে যে ইউজার হিসাবে কি নাম দিছে, এই যে ইএলএম এই নামটা দিছে আর কি, কঠিন নাম একটু চলে, যাই হোক। এখন রিকোয়েস্ট করছে, এই দেখেন আবার টিসিপি কানেকশনের মাধ্যমে এবার এফটিপি হচ্ছে আমার রেসপন্স পাঠাইছে যে প্লিজ স্পেসিফাই দ্য পাসওয়ার্ড, মানে ইউজার তো দিছে, এখন পাসওয়ার্ড স্পেসিফাই করতে বলতেছে। এখন দেখেন এই দেখেন এফটিপি পাসওয়ার্ডটা দিচ্ছে, এই পাসওয়ার্ডটা কিন্তু লিক হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে প্লেন টেক্সট পাসওয়ার্ড, এটা এই পুরোটা আমার পাসওয়ার্ড। তারপরে দেখেন এফটিপিতে যখন রিকোয়েস্ট করছে এই পাসওয়ার্ডটা দিয়ে, এফটিপি বলছে 530 লগ ইন ইনকারেক্ট, মানে সার্ভারে এই নামে কোনো পাসওয়ার্ড নাই, যে কারণে এই লগ ইন ইনকারেক্ট মেসেজটা শো করছে, ঠিক আছে। তারপরে আবার এই যে কানেকশন ক্লোজ করে দিয়ে রেখে দিচ্ছে জাস্ট, ঠিক আছে। তো এই যে এখানে দেখেন আরও অনেক কমান্ড টমান্ড দিচ্ছে, যাই হোক। দেখেন এখানে কিন্তু আর কোথাও আমার এই পাসওয়ার্ডে, এখানে দেখেন একটা টেক্সট ফাইলের কথা বলা আছে, ঠিক আছে। দেখি এখানে সুন্দর করে, আরও সুন্দর করে দেখা যাচ্ছে এখানে কিছু শপিং লিস্ট ডট টিএক্সটি, ঠিক আছে, এটা পাঠাইছে, যাই হোক। তো যাই হোক, এই পাসওয়ার্ডটা তাহলে আমরা কিন্তু এখন পাই গেছি। নেক্সট কোয়েশ্চেনে যদি যাই, নেক্সট কোয়েশ্চেন বলছে যে এটাই তো বললাম, কন্টিনিউ উইথ পিকআপ টু হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রোটোকল দ্যাট ইজ এনক্রিপ্টেড, ঠিক আছে। এনক্রিপ্টেড আপনার এসএসএইচ, এইচটিটিপিএস, এইগুলো কিন্তু এনক্রিপ্টেড থাকে, ঠিক আছে। তো দেখি এই টাইপের কোনো প্রোটোকল আছে কিনা। এসএসএইচ আছে, এইচটিটিপিএস নাই, ঠিক আছে। তো এসএসএইচ যেহেতু আছে,
তার মানে কিন্তু SSH হচ্ছে আমার কি বলে এখানে অ্যান্সার হবে, ঠিক আছে, এনক্রিপ্টেড। যদি ভিতরে ঢুকে দেখায় দেখবেন যে সব কিছু এনক্রিপ্টেড SSH এনক্রিপ্টেড প্যাকেট, এনক্রিপ্টেড প্যাকেট দেখেন সব কিছু এনক্রিপ্টেড। দেখেন এখানে সব এনক্রিপ্টেড, কিচ্ছু পড়া যাবে না, ঠিক আছে। আমি কি কি অ্যালগোরিদম ইউজ করছি এগুলো লিখে দিয়ে রাখছি। নেক্সট কোশ্চেন মনে হয় পিকেআপ 3। ওকে, analysis pcap 3 and recover Christmas. What is one else wish list that will be used to replace else? ওকে, তো আমার ক্রিসমাস রিকভার করতে হচ্ছে, ঠিক আছে। এই কোনো কিছু রিকভার করতে গেলে ফার্স্টে মাথায় রাখবেন যে কোনো হয়তো কোনো কিছু এক্সপেক্ট করা লাগবে বা এই টাইপের কিছু, ঠিক আছে। তো ফার্স্টে এই জন্য আমরা কী করবো, আমরা হচ্ছে দেখবো যে এইচটিটিপির থ্রুতে কিছু পাঠানো হয়েছে কিনা, হ্যাঁ, তাহলে ওই অবজেক্টগুলোকে আমরা এক্সট্রাক্ট করতে পারি। প্রথমে আমরা কীভাবে দেখবো যে এইচটিটিপির মাধ্যমে কিছু হয়েছে কিনা। এইচটিটিপি, ঠিক আছে, দেখেন এইচটিটিপির মাধ্যমে হয়েছে 4টা কমিউনিকেশন হয়েছে, তার মধ্যে একটা দেখেন অনেক ইম্পর্ট্যান্ট লাগতেছে যে christmas.zip, আমাকে কিন্তু রিকভার ক্রিসমাস করতে বলছে, তাই না। তো তার মানে এই জিপ ফাইলটা এক্সট্রাক্ট করলে কোনো একটা ইনফরমেশন পাওয়া যাইতে পারে। তো এখন এক্সট্রাক্ট কীভাবে করবো, এটার ভিতরে ঢুকেও করা যায়, ঠিক আছে। যে এখানে যে ফলো এইচটিটিপি স্ট্রিম, এখানে জাস্ট আপনি যদি সেভ অ্যাজ দিলে হয়ে যায়, ঠিক আছে। আরেকটা ওয়ে আছে ডিরেক্ট এক্সট্রাক্ট করার, সেটা হলো এই যে ফাইল অপশনে আমরা যাব, তারপর এক্সপোর্ট অবজেক্ট বলে একটা আছে, এখান থেকে আমরা এইচটিটিপি, যেহেতু এটা এইচটিটিপি রিকোয়েস্ট, তো এইচটিটিপির মাধ্যমে যাওয়ার পরে দেখেন এখানে এই জিপ ফাইলটা দিছে, এইটা ধরে জাস্ট সেভ করে দিব। হোমে ধরেন সেভ করলাম, সেভ হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা হোমে যাই, হোম কই সেভ হয়ে যাবে, আচ্ছা আরেকবার করি। আচ্ছা রুটে সেভ হয়েছে, রুটে সেভ হয়েছে, এটা আমার ওয়াইফাই একটা রুট অ্যাক্সেস দেওয়া, তো এই জন্য রুটে সেভ হয়েছে। আচ্ছা যাই হোক, এখন আমার রুট মোডে যাইতে হবে। এই যে ওপেন অ্যাজ রুট দিব, রুট দিলাম, এই দেখেন এটা আসছে। এটা যদি এক্সট্রাক্ট করি ক্রিসমাস, এখানে অনেক কিছু আছে, একটা টেক্সট ফাইল আছে, টেক্সট ফাইলটা যদি ওপেন করি দেখি কিছু আছে কিনা। দেখেন রিপ্লেস এলিফ কি দিয়ে করছে, রাবারটা কি দিয়ে করছে, ঠিক আছে। এটাই আর কি অ্যান্সার ছিল। এটা এরকম আর কি র্যান্ডম দেখবেন অনেক। এখন সিটি এটা নর্মাল হয়ে গেছে আপনার, ধরেন ওয়াইশাকে দিলে যদি নর্মাল কোশ্চেন দেয়, ধরেন এই যে এক্সপোর্ট অবজেক্ট বা এই টাইপের কিছু চায়, তারপরে যদি একটু মিডিয়াম যায় তখন আপনার দেখবেন যে বিভিন্ন ক্রেডেনশিয়াল এই ইনফরমেশনগুলো চাইতে পারে। তারপরে অনেক সময় ডিএনএস কুয়েরির মধ্যে অনেক উল্টাপাল্টা কুয়েরি দেওয়া থাকে, ওইগুলো এনক্রিপ্টেড থাকে, ওইগুলো ডিক্রিপ্ট করলে আপনার ফ্ল্যাগ পাওয়া যায়, ঠিক আছে। এরকম আরও অনেক কিছু থাকে, তো এইগুলো আর কি প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। আপনারা পিকো সিটিএফে অনেকগুলো নেটওয়ার্কিং এরকম ওয়াইফাইয়ের দেওয়া আছে, প্রবলেম দেওয়া আছে, সলভ করতে পারেন, ঠিক আছে। কোয়েশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনি যখন কোনো একটা রিকোয়েস্টে
ফলো করতেছেন, ফলো টিসিপি স্ট্রিম আর ফলো ইডিপি স্ট্রিম, এই স্ট্রিমটা কি মূলত হচ্ছে রিকোয়েস্টের রেজাল্ট? হ্যাঁ, যে রিকোয়েস্ট করতেছে যে আমার কি মানে আমার তো রিকোয়েস্টের হেডারটা থাকতেছে যে কোন মেথডে রিকোয়েস্টটা করতেছি, যে গেট রিকোয়েস্ট না পোস্ট রিকোয়েস্ট, এগুলো তো থাকতেছে। সাথে যদি আমি কোনো ইনফরমেশন ওকে দেই, সাপোজ ধরেন এইচটিটিপিটা যখন সিকিউর ছিল না, ঠিক আছে, এখন তো এইচটিটিপি এস হয়েছে। তো সাপোজ ধরেন আমরা এইচটিটিপির কথা নিয়ে চিন্তা করি, এইচটিটিপি ধরেন আপনি কাইন্ড অফ কোনো একটা ওয়েবসাইটে ঢুকে আপনি কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেন সাবমিট করছেন, তাহলে কি এটা পোস্ট রিকোয়েস্ট না? তো রিকোয়েস্টের আমার হেডারটা তো আসতেছে সাথে আমার, আমি যে পাসওয়ার্ডটা আমি সাবমিট করতেছি বা যে ইউজার নেম সহ যে পাসওয়ার্ডটা সাবমিট করতেছি, এটা পুরোপুরি কিন্তু প্লেন টেক্সট আকারে ওই যে স্ট্রিমে আমার দেখা যাবে। তারপরে সার্ভার যদি ধরেন, সার্ভার কি করবে তখন? সার্ভার আপনার ড্যাশবোর্ডটা দেখাবে, তাই না, যদি আপনার ক্রেডেনশিয়াল ঠিক থাকে। তো এই যে সার্ভার যেই ড্যাশবোর্ডটা দেখাচ্ছে, ড্যাশবোর্ডটা কী দিয়ে বানানো? এইচটিএমএল কোড দিয়ে বানানো। তখন কিন্তু আমার ওই স্ট্রিমে, রেসপন্স স্ট্রিমে তখন কিন্তু আমার এইচটিএমএল কোডটা আসবে। বা যদি কোনো ফাইল